আইপিএস এর মধ্যেও নাকি প্রচুর লবি আছে। কোনো সংস্থাতেই লোক থাকলে গ্রুপ থাকবে, লবি থাকবে। কিছু আইপিএস অফিসাররা বলবো যে নেতা হিসাবে কাজ করতেন, কিছুটা ফলোয়ার থাকতো। আপনি যখন ছিলেন তখন পুরুলিয়ায় তার আগেই আর্মস ড্রপটা হয়ে গিয়েছে, কি জানতে পেরেছিলেন বা আর্মস ড্রপিং সম্পর্কে? এইটা যারাই অর্গানাইজ করেছিল ওয়েল থট অফ ক্রিমিনাল কনস্পিরেসি ছিল। বারবার কোর্টের কাছে পুলিশ গিয়ে গালাগালি খাচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনে, তার অন্যতম কারণ কি ব্যর্থতা পুলিশের নাকি রাজনৈতিক চাপ? রাজনীতিটা যদি ধরুন মানে যেটা এভিডেন্সে নেই কিন্তু আমি জোর করে কেস ডায়েরিতে ঢোকাচ্ছেন, তাহলে তো রাজনীতি যেন একটা হচ্ছে। আজ কেস ডায়েরিতে এমন একজন অতিথি যিনি পশ্চিমবঙ্গে চাকরি জীবন শুরু করেছিলেন, তারপর ভারতের বিভিন্ন প্রান্তে এমন এমন কাজ করেছেন যা এক অন্যরকম অভিজ্ঞতা। অধীর শর্মা, আইপিএস অফিসার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাইব সেটা হচ্ছে আপনার কোথায় শুরু, মানে আপনি তো বাঙালি, বাংলায় থাকেন, কিন্তু আপনার জীবন শুরুটা কোথায়, মানে কোথা থেকে শুরু করলেন এবং কিভাবে আইপিএসে গেলেন? নমস্কার সপ্তর্ষি, আমি প্রথম কথা বলে দিই যে আইপিএস অফিসার হিসাবে আমার 1987 ব্যাচ ছিল। আমার হোম টাউন বলতে রাঁচি, যেটা তখন আনডিভাইডেড বিহার ছিল, এখন ঝাড়খণ্ড ক্যাপিটাল। ওখানে আমার ম্যাক্সিমাম এডুকেশন হয়েছে। আর ওখানে আমি জেভিয়ার ইনস্টিটিউট অফ সোশ্যাল সার্ভিস, ওখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করার সময়ই সিভিল সার্ভিসেস এক্সামিনেশন 1986 ওই পরীক্ষাতে বসলাম। তখনও 3টা স্টেজে পরীক্ষা হতো। তো আমাদের প্রিলিমিনারি, মেন্স, তারপরে ইন্টারভিউ, এই 3টে স্টেজ পেরিয়ে গিয়ে আমি 87 জুন মাসে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। তখন আমি সিভিল সার্ভিসে জয়েন করলাম। তো আমাদের প্রথম ট্রেনিং ফাউন্ডেশনাল কোর্স হিসাবে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল স্কুল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মাসুরিতে হয়, ওখানে আমি প্রথমে জয়েন করেছি অগস্ট 1987। তারপরে আমাদের বেসিক ট্রেনিং, পুলিশ ট্রেনিং যেটা আমরা বলি, ওটা এসভিপি সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদ, ওখানে ট্রেনিং করলাম ফেজ 1। ফেজ 1-এর পরে আমাদের বিভিন্ন ক্যাডার অ্যালোকেশন করে দেওয়া হয়। এই পশ্চিমবঙ্গ বাঁচলেন কেন তখন? না, আমাদের তখন অপশন একটাই দিতে হতো। আচ্ছা, যে হোম স্টেট সার্ভ করতে চাইলে আপনার হোম স্টেটে 1/3 ক্যান্ডিডেটগুলোকে দেওয়া হতো। তো আমি অপ্ট করেছিলাম, কিন্তু আমাদের তখন যতগুলো ক্যান্ডিডেট ছিল বিহার থেকে, তো আমি হোম স্টেট পেলাম না। তারপরে তখন একটা রস্টার সিস্টেম ফলো করা হতো, যারা হোম স্টেট পেতো না তাদেরকে অ্যাজ পার দ্যাট রস্টার সিস্টেম। তো আমার ওয়েস্ট বেঙ্গল ক্যাডার, আমার যা মনে পড়ছে, মার্চ 1988-এ আমাদের অ্যালোকেট করা হয়েছিল। তো সেই সূত্রে আমি এখানে প্রথমে অক্টোবর 1988 আমাদের তখন পুলিশ একাডেমি, স্টেট পুলিশ একাডেমি যেটা এখন নাম দেওয়া হয়েছে, তখন পিটিসি বলা হতো, পুলিশ ট্রেনিং কলেজ ব্যারাকপুর, ওখানে আমরা অক্টোবর 88 লাস্ট উইক এখানে জয়েন করলাম। এই যে ট্রেনিং করছিলেন, সেই সময় কোনো অভিজ্ঞতা আছে এমন যেটা ভোলা যায় না, বা ট্রেনিংয়ের সময় এমন কিছু যা পরবর্তীকালে খুব কাজে এসছে? দেখুন, ট্রেনিং চলাকালীন আমাদের ভারতবর্ষে ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন ভালো ছিল না। তো আমাদের প্র্যাকটিক্যালি 2-3টা এমন জায়গাতে ট্রেনিং করানো হয়েছে। পাঞ্জাব পুলিশ অ্যাটাচমেন্ট ছিল আমাদের তখন। পাঞ্জাব কিন্তু টেররিজম অথবা সেসেশনালিজমের একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অগস্ট 1988 আমরা ওখানে ছিলাম। অ্যান্ড মানে একটা বলবো যে সিগনিফিক্যান্ট থ্রেট টু লাইফ। আমাদের গ্রুপ ছিল, 2টো ভাগে গিয়েছিলাম আমরা। তো অ্যাম্বুশগুলো তখনও খুব কমন ছিল। আচ্ছা, মানে ইভেন গ্রুপ অফ আইপিএস অফিসার মারতে পারলে তো টেরিস্টরা খুবই খুশি হতো। তো সেই অবস্থাতে আমরা বিভিন্ন, মানে নট অনলি চণ্ডীগড়, কিন্তু যেগুলো খুব ভীষণভাবে টেরিস্ট ইনফেস্টেড এলাকা ছিল, অমৃতসর গিয়েছি আমরা, ফিরোজপুর, বিভিন্ন জায়গাতে আমরা ছিলাম। আর তখন যারা পুলিশের অথবা ওখানকার প্রশাসনের নেতৃত্ব দিচ্ছিলেন, তো 2-3টা পার্সোনালিটিকে আমরা ভুলতে পারবো না। মিস্টার JF রেবেরো, উনি তখন পাঞ্জাব পুলিশের ডিজি পদ থেকে রিটায়ার হয়ে গেছেন, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় ওয়াজ দ্য গভর্নর অফ পাঞ্জাব। তো ওনার অ্যাডভাইজার হিসাবে উনি ছিলেন। ঠিক। অ্যান্ড আমরা মানে ভারতবর্ষে লাস্ট 35-40 ইয়ার্স একটা বলা হয় সুপার কপ টার্ম। তো KPS গিল সাহেবকে আমরা প্রথমে দেখলাম। উনি তখন সার্ভিং ডিজিপি অফ পাঞ্জাব। মনে আছে এখনও, আমাদের ওখানকার যে পুলিশ ট্রেনিং কলেজ ছিল ফিল্লর বলে জায়গাতে, ওখানে আমরা ছিলাম। তো মিস্টার গিল ওখানে আসলাম, আমাদের সঙ্গে উনি কথা বলেছেন, আমাদের একটা ছোটো লেকচার দিয়েছেন। তো
এইটা একটা আমি মানে তার এছাড়াও মানে 2-3টা আরও আমাদের এরকম ট্রেনিং হয়েছে উইচ আই উড সে প্রুভড ভেরি ইউজফুল টু আস। যেরকম একটা আমাদের ইন্দোর আছে, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল CSWT। আচ্ছা, CSWTতে বিএসএফ একটা মানে যেটা পুলিশের অথবা প্যারামিলিটারি ফোর্সেস ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স এইটা নিয়ে একটা কোর্স চালাতো তখন ওয়ান উইক। তো ওইটা একটা সিগনিফিক্যান্ট। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ফেজ 2 আমাদের একটা আর্মি অ্যাটাচমেন্ট ছিল। তো আমি জম্মু অ্যান্ড কাশ্মীর এটা কি এখনো আইপিএস অফিসারদের এটা এখনো এইভাবে ট্রেনিং দেওয়া হয় না এখন আর দেওয়া হয় না? পাঞ্জাব আছে অ্যাটাচমেন্ট এখন নেই, কিন্তু আচ্ছা। এছাড়া CSWT এখনও বোধহয় আছে, আর্মি অ্যাটাচমেন্ট এখনও আছে। এই ট্রেনিংগুলো করলেন, করে বেঙ্গলে এলেন। কারেক্ট। বেঙ্গলে এসে কোথায় কোথায় পোস্টেড ছিলেন? প্রথমে আমাদের 1 মাস মানে পিটিসিতে ওটা ওরিয়েন্টেশন কোর্স বলা হয়, এখানেই ছিলাম। তারপরে আমাদের প্রত্যেক জেলাতে প্রত্যেক অফিসারকে একটা করে জেলা মানে ট্রেনিং জেলা হিসাবে দিয়ে দিতে হতো। আমি কুচবিহার জেলাতে ট্রেনিং করেছি। এই যে যখন এলেন তখন কি বাংলা বলতে পারতেন? না, আমাদের ইনিশিয়ালি ক্যাডার অ্যালোকেশন তো যখন হলো, তারপরে আমরা কিছু ক্লাস NPA-তে করানো হতো বাংলা, কিন্তু মেনলি এখানে আসার পরে বাংলাটা শিখেছি। এই বাংলা শেখার জন্য এটা বাধ্যতামূলক বা এরকম কোনো নিয়ম আছে? হ্যাঁ, এটা এখানে আমাদের যেটা প্রমোশন হয়, প্রথম প্রমোশন, তার জন্য পাবলিক সার্ভিস কমিশন থেকে বাংলা পরীক্ষা মানে লিখিত আর মৌখিক দুটোই পাস করতে হয়। মানে যে কোনো স্টেটের যে কোনো IAS বা IPSকে যে স্টেটে তিনি যাবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, বাধ্যতামূলক এটা, এবং তাতে পরীক্ষায় পাস করতে হয়। এটাই এখন অবধি নিয়ম আছে এটা। আচ্ছা, তো তারপরে এই সমস্ত ট্রেনিংগুলো করে প্রথম SP কোথায় হলেন? SPর আগে আমাদের 2-3টা র্যাঙ্ক থাকে, একটা তো SDPO, তারপরে ASP, অ্যাডিশনাল SP। SDPO। হ্যাঁ, তো সেই হিসাবে প্রথমে আমি কুচবিহার করেছি, তারপরে এখানে বোলপুর বীরভূম জেলাতে, তারপরে অ্যাডিশনাল SP হিসাবে কার্শিয়াং আর মালদা, এই 4টা পোস্টিং করার পরে আমি ক্যালকাটা পুলিশ তখন নাম ছিল, এখানে DC 2nd ব্যাটালিয়ন হিসাবে অ্যান্ড সিনিয়র DC আর্ম পুলিশ, এইটা 2 বছর 4 মাস করার পরে আমি SP পুরুলিয়া এপ্রিল 1st উইক 98 জয়েন করলাম। ওখানে 2 বছর প্রায় 2 মাস। আচ্ছা, আপনি যখন ছিলেন তখন পুরুলিয়া তার আগেই আর্মস ড্রপটা হয়ে গিয়েছে? হ্যাঁ, এটা তো 17 ডিসেম্বর 1995 হচ্ছে পুরুলিয়া আর্মস। অ্যাকচুয়ালি রাত্রিবেলা হয়েছিল, তার আগেকার রাত্রি। তো আমরা যখন FIR ড্র করি ওই ডেট থেকে, তো 17 ডিসেম্বর 1995 পুরুলিয়া আর্মস ড্রপ হয়ে গেছিলো। আচ্ছা, তো এই আর্মস ড্রপিংয়ের পর নিশ্চয়ই তখন CBI-কে হ্যান্ড ওভার হয়ে গিয়েছে তারপরে আপনি যখন ওখানে পোস্টেড হয়েছেন, এবং সেটা কি মানে কি জানতে পেরেছিলেন বা আর্মস ড্রপিং সম্পর্কে? দেখুন, CBI ডাইরেক্টলি ইনিশিয়াল কেস যে FIR ড্র করেছিল লোকাল পুলিশই, মানে ঝালদা পুলিশ স্টেশন, জয়পুর পুলিশ স্টেশন। তারপরে এই কেসটাকে CID ওয়েস্ট বেঙ্গলকে তদন্তের জন্য দেওয়া হয়েছিল। ডিসেম্বর লাস্ট উইক 95 তখনকার গভর্নমেন্ট একটা ডিসিশন নিল, আর সেই অনুযায়ী একটা নোটিফিকেশন করে CBI-কে তদন্ত দেওয়া হলো। ওদের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ছিল, তারা এই পুরো কেসটা তদন্ত করেছে। তো এই কেসটা তো ফায়ার আর্মস যতগুলো ছিল আমার যা মনে পড়ছে, নিয়ার অ্যাবাউট 300 AK-47 রাইফেলস ড্রপ করা হয়েছিল, থাউজেন্ডস অফ রাউন্ডস অফ অ্যামিনেশন, আর অনেকগুলো 9mm পিস্টল ছিল, এক্স্যাক্ট সংখ্যা আমি ভুলে যাচ্ছি, বাট নট লেস দেন 50। তারপরে কিছু রকেট লঞ্চার ছিল হয়তো নিয়ার অ্যাবাউট। তার মানে সেই সময় তো মারাত্মক অস্ত্র এগুলো মানে প্র্যাকটিক্যালি আমরা বলতে পারি একটা প্রায় একটা ব্যাটালিয়ন এইটা মানে যুদ্ধ করতে। তখনকার পুলিশের কাছে কি এই আর্মসগুলো ছিল? আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। পুরুলিয়ার এমন একটা স্ট্র্যাটেজিক মানে লোকেশন আছে, যার জন্য অন্তত 2টো ওখানে ইনসিডেন্ট এর আগে ঘটেছিল। শিখ টেররিস্টরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে 1990-তে, তো কিছু ওয়েপনগুলো SLR জাতীয় ওয়েপন তখনও ডিস্ট্রিক্ট পুলিশে ছিল, কিন্তু AK-47 রাইফেলগুলো স্টেট পুলিশে ছিল না। মানে ভারতেরই কি অন্য কোনো পুলিশের ছিল? পুলিশ কি ইউজ করতো এই ধরনের রাইফেল? বা হয়তো পাঞ্জাবে হয়তো কিছু ইউজ করতো বা JNK-তে ইউজ করতো, কিন্তু আমি যে রেস্ট অফ দ্য কান্ট্রি বা অন্যান্য জায়গায় তারা কি কখনো AK-47 তখন অবধি লার্জ স্কেলে স্টেট পুলিশকে ইস্যু করা হয়নি। অথচ সেই সময় পুরুলিয়া আর্মস ড্রপে 300 AK-47। কারেক্ট, অ্যান্ড থাউজেন্ডস অফ রাউন্ডস অফ। এটা বলা হয় যে, হ্যাঁ, এটা কি বলা হয় নাকি যে অন্য কোনো জায়গায় ফেলার কথা ছিল কারোর জন্য? সেটা কি, আপনার কি মত? আমি আমি তো যখন জয়েন করেছি তার আগে প্রায় 2 বছর 4 মাস আগে ইনসিডেন্টটা ঘটে গেছিলো, কিন্তু যা লোকাল পুলিশ রেকর্ড ছিল, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রেকর্ড ছিল, আর প্লাস CBI যেভাবে তদন্ত করেছিল, তাতে আমি
এই ওপিনিয়ন থেকে একমত নেই। ইন্টেন্ডেড টার্গেট পুরুলিয়া জেলাই ছিল, পুরুলিয়া জেলাতেই ওরা ফেলেছে। কাদের জন্য এইটা তখন যে বলা হতো, এফআইআরে ঠিক এটা উল্লেখ আছে কি না আমি মনে করতে পারছি না, বাট সিবিআই যে তদন্ত করে চার্জশিট দিয়েছিল, এটা আনন্দ মার্গ প্রচারক সংঘ, ওখানে ঝালদা পুলিশ স্টেশন এলাকাতে ওদের হেডকোয়ার্টার ছিল। তো ওইখানকারই জন্য টার্গেট করে ফায়ার আর্মসটা, অ্যামিনিশন, এই নানা রকম অন্যান্য যে ওয়েপনগুলো ওরা ড্রপ করেছিল। তাহলে ভুলটা হলো কোথায়? মানে এই পুরুলিয়ার কি কোনো জিওগ্রাফিক কোনো গণ্ডগোল বা কিছু ছিল, কি ছিল অ্যাকচুয়ালি? একটা আমার মনে হয় ওরা টার্গেটগুলো ঠিক করেছিল। যেরকম পুরুলিয়াতে একটা জায়গা ছিল হোয়াইট হাউস, ওরা চিহ্নিত করেছিল। পিটার ব্লিচ যে ব্রিটিশ ন্যাশনাল, তার কাছে একটা ল্যাপটপ ছিল, ওখানে কোঅর্ডিনেটগুলো ফিট করা ছিল, মানে কোথায় ফেলতে হবে আমসা হোয়াইট হাউসের। হ্যাঁ, তো ওই বাট ওরা একটু তাড়াহুড়ো ছিল ওদের, বিকজ ইনিশিয়ালি ওরা যেখান থেকে প্লেন আনছিল তারপরে বারাণসীতে রিফুয়েলিং করলো। রিফুয়েলিং করে তারপরে ওদের ইন্ডিয়াতে নামার কথা নেই, কিন্তু সেদিন ওরা ঢাকা এয়ারপোর্টে নামার কথা ছিল, কিন্তু ঢাকা বললো যে আমাদের সেদিন এয়ারপোর্ট রিপেয়ার হচ্ছে, তো ওরা ওইদিকে না নেমে ক্যালকাটা এসেছিল। তো এদের এটা চার্টার্ড প্লেন ছিল। চার্টার্ড প্লেনকেও আবার আমাদের যে ডিজিসিএ থাকে, ডাইরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন, ওরা একটা রুট দিয়ে দেয়, সেই রুটটা ওদের ফলো করার কথা। তো ওরা বারাণসী থেকে গায়া অবধি রুট ফলো করেছে, গায়া থেকে ধানবাদ উপর দিয়ে ওদের যেতে হয়, তারপরে ওরা ধানবাদ থেকে একটু ডেভিয়েট করে গেল। ডেভিয়েট করে গিয়ে ওরা পুরুলিয়ার উপরে পৌঁছানোর আগেই বোকারো ডিস্ট্রিক্ট অ্যাডজয়নিং আছে তখন, ওখান থেকে ওই বক্সগুলোতে ছিল ফায়ার আর্মসগুলো, ওইগুলো ফেলতে আরম্ভ করে দেয়। হঠাৎ বোকারো থেকে ফেলতে, মানে এটা কি কোনো ব্যাপার আছে? মানে ফ্লাইট যখন উড়ে তখন অনেক আগের থেকে ফেলতে হয়, নাকি এটা ভুল করে ফেলেছিল? এটা তো পুরো ওইভাবে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন। আচ্ছা, তো ওদের অলরেডি একবার ওরা মানে যাকে আমরা বলি ড্রাই রান মতন করেছিল ওই প্লেনটাই নিয়ে, কিন্তু ঠিক পুরুলিয়ার উপর দিয়ে নেই, বিকজ ওদের এটাও ভয় ছিল কালাইকুন্ডাতে আমাদের রাডার আছে। তো ওই যেদিন অ্যাকচুয়ালি এরা ফায়ার আর্মসটা ড্রপ করলো, সেদিনই ওরা ওই রুটটা ডেভিয়েট করলো, পুরুলিয়ার উপর ফায়ার আর্মসগুলো ফেলে দিয়ে আবার অরিজিনাল যেটা ওদের চার্টার্ড রুট দেওয়া ছিল ওই রুটটা ধরে ওরা কলকাতায় চলে যায়। ও, তার মানে ওই দিনের জন্য ওটা করতে গিয়ে গন্ডগোলটা। আচ্ছা, পুরুলিয়ার জিওগ্রাফিক লোকেশনের কোনো ইম্পর্টেন্স আছে? মানে এতগুলো ডিস্ট্রিক্ট, অন্যান্য চারিদিক দিয়ে ঘেরা পাহাড়, এবং এই যে আপনি বলছেন হোয়াইট হাউস, সেই কম্বিনেশনে কোনো মানে কি পুরুলিয়ার অবস্থান, ভৌগোলিক অবস্থান নিয়ে কোনো? এটা আমার পার্সোনাল হাইপোথেসিস বলতে পারেন, এটা সিবিআই চার্জশিটে লেখে নেই, কিন্তু আমাদের লোকাল পুলিশের যে রেকর্ড ছিল ওখান থেকে আমি একটা স্টাডি করে দেখেছিলাম। পুরুলিয়া একটা বিলক্ষণ ডিস্ট্রিক্ট, মানে আমার মনে আছে 9 ডিস্ট্রিক্টস থেকে সারাউন্ডেড, মানে ইভেন বেঙ্গল ছাড়া যদি ওই দিক থেকে আরম্ভ করি, ধরুন এই ধানবাদ আছে, বোকারো আছে, হাজারিবাগ, রাঁচি, সিংভূম, তারপরে এইদিকে বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। তো এই জন্য আমার মনে হয়েছে এইটা যারাই অর্গানাইজ করেছিল নিশ্চয়ই এটা একটা আমরা মানে বলবো যে ওয়েল থট অফ ক্রিমিনাল কনস্পিরেসি ছিল। এটা আপনি জানেন অ্যাজ অ্যান অর্ডিনারি সিটিজেন অলসো, পুলিশের জুডিশন নিয়ে খুব গোলমাল থাকে, এটা আমার থানায় হয়নি, এটা তোমার থানায় হয়েছে। পসিবলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস, যে ওরা দেখলো যে এমন একটা জুডিশনে আমরা ফায়ার আর্মসগুলো যদি নিয়ে যাই, তাহলে ওই দিক থেকে মানে বিহার পুলিশ উইল নট বি অ্যালার্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল নট বি অ্যালার্ট। পুলিশের কাছে রাডার তো থাকে না, রাডার থাকে এয়ারফোর্স আর আর্মির কাছে, কিন্তু ইনফরমেশন শেয়ারিংটা হবে না। এইসব ভাবনা চিন্তা করেই ওরা ওই জায়গাটা, কিন্তু তার মধ্যেও আবার যেটা শোনা যায় উইচ ইজ কোয়াইট ক্রেডিবল, এরা অরিজিনালি ভেবেছিল পাঞ্চেত বলে হিলস আছে, দ্যাট ইজ এ প্রমিনেন্ট ল্যান্ডমার্ক, ওখানে ফায়ার আর্মসটা ফেলবে, কিন্তু ওখান থেকে ক্যারি করে যেখানে ইন্টেন্ডেড টার্গেট যেখানে নিয়ে গিয়ে স্টোর করে রাখার কথা সেইগুলো দূর ছিল, অনেকটা দূর। তো যার জন্য ওরা নিয়ার বাই এলাকা হিসাবে ওই যে হোয়াইট হাউস যেটা বলছি এটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, ওটাকে চিহ্নিত করলো। কিন্তু আলটিমেটলি একটা জায়গায় শুধু আর্মস ড্রপ না হয়, যেহেতু ওরা আগে থেকে ফেলতে আরম্ভ করে দিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 7খানা মানে 5-7টা গ্রামের মধ্যে ওইগুলো গিয়ে পড়লো। আচ্ছা, এই ফায়ার আর্মসগুলো যে পড়লে যে আপনি বলছেন 300 AK-47 কার্তিজ, তার সঙ্গে 9mm পিস্তল, রকেট লঞ্চার, এগুলি সব রিকভারি হয়েছে, মানে হয়েছিল? ডিস্ট্রিক্ট পুলিশে যে রেকর্ড ছিল, আমার আগে যিনি এসপি ছিলেন উনি একটা তালিকা মেনটেন করতেন, আমি ওটাও রেগুলারলি আপডেট করতাম। তো ইনিশিয়ালি রিকভারি ছিল 239 AK-47, তারপরে রিকভারি হয়েছিল ওই অ্যাবাউট 5, তো নিয়ার অ্যাবাউট
243 244 মতন রিকভারি ছিল। কিছু 9mm পিস্টল রিকভারি হয়েছিল, কিন্তু পুরোটা 9mm পিস্টলগুলো রিকভারি হয়নি। এই যে রকেট লঞ্চার যেগুলো আমি বলছি সেগুলো রিকভারি কিন্তু ছিল। আচ্ছা, রকেট লঞ্চার যেহেতু ব্যবহার করার সমস্যা, তাই ওটা রিকভারি হয়ে গেছে, মানে ফেরত দিয়ে গেছে। আপনার প্র্যাকটিক্যালি যেগুলো রিকভারি হলো এই জন্য হলো যে রাত্রিবেলা এখানে আর একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। তখন একটা মানে রেলওয়ে লাইন ইলেকট্রিফিকেশন কাজ হচ্ছিল, তো রাত্রিবেলা ওরা কাজ করাতো কন্ট্রাক্টর, তো দে ওয়ার ইউজিং লাইটস। তো ওই হেডলাইটগুলো দেখে ওই যে প্লেন থেকে এগুলো নামানো হলো, তারা মনে করলো যে যাদেরকে আমরা ইন্টেন্ডেড, যাদের জন্য পাঠাচ্ছি ওরাই আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, তো দে স্টার্টেড থ্রোয়িং, ওই রেল লাইনের কাছেই ওরা ফেলতে আরম্ভ করতে লাগলো। আচ্ছা, তো প্র্যাকটিক্যালি এই জন্য মানে ওই একটা জায়গাতে না পড়ে 7-8টা জায়গাতে, অন্তত 7 জায়গা থেকে ওইটা। তো গ্রামের লোকগুলো রাত্রি, অ্যাকচুয়ালি দ্য ফায়ার আর্মস ড্রপিং স্টার্টেড নিয়ার অ্যাবাউট 11:30 ইট ইজ সেড, অ্যারাউন্ড মিডনাইট। তারপরে তো গ্রামের লোকগুলো আশেপাশে হয়তো কারো বাড়ির কাছে যদি পড়েছে, তারা এসে গিয়ে দেখলো, তো আপনি দে কুড নট বিলিভ যে আকাশ থেকে ফায়ার আর্ম অথবা গুলি এরকম নাকি পড়ে। বাট বাই মর্নিং এইটা সবাই দেখলো, গ্রামের লোকেরাই ওটা নিয়ে গেছিলো। দিস ইজ এ ফ্যাক্ট। আর সকালবেলা যখন জেলাতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, তখন ওই জেলার যিনি তখন এসপি ছিলেন, উনি পুরুলিয়ায় ছিলেন না, উনি দিল্লি কোনো ট্রেনিংয়ে গেছিলেন। তখনকার যিনি অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি প্রথমে এটা বিশ্বাস করলেন না। সাবসিকুয়েন্টলি ডিস্ট্রিক্ট পুলিশ যেগুলো আনঅ্যাটেন্ডেড ফায়ার আর্মস ছিল ওইগুলোকে রিকভার করলো। তারপরে উইদিন নেক্সট 15 days বিভিন্ন গ্রামের লোককে বলা হলো যে ভাই এটা মানে অ্যাজ পার আওয়ার কান্ট্রিজ ল, আর্মস অ্যাক্ট, ইলিগাল ওয়েপন পসেশন ইটসেলফ ইজ অ্যান অফেন্স, তোমরা ফেরত দিয়ে দাও। তো সেই হিসাবে এই যে বাকি যেগুলো রিকভার হলো না, আপনি কি মনে করেন কি হয়েছিল? মানে সেই আর্মসগুলো তো আছে নাকি, নিশ্চয়ই কেউ না কেউ ব্যবহার করেছে। দেখুন, আমি তো 2 বছর 4 মাস পরে জয়েন করলাম, তো আমার সময় অন্তত 3-4 বার খবর আসলো যে ফায়ার আর্মস অমুক জায়গা আছে। তো আই হ্যাভ পার্সোনালি আর্লি মর্নিং রেড করেছি 3 জায়গায়, ইনক্লুডিং দ্যাট হোয়াইট হাউস উইচ আই এম টেলিং। সামবডি টোল্ড মি যে ওখানে হোয়াইট হাউস গেলে এখনও পাবেন। তো আমরা টিম ফর্ম করে সকালবেলা গেলাম ওখানে। তারপর ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ইনসিডেন্টস আমাকে বলা হলো যে ইমিডিয়েটলি একটু পরেই বোকারো ডিস্ট্রিক্ট ছিল, একটু ছোটো নদী ক্রস করে। আমরা ঠিক আছে, আমিও যাব। তো এটা আমরা বোকারো ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। মানে এটা আননেসেসারি ঢোকার আমাদের একটা লিগ্যাল ভিত্তি আছে, এটা আমরা বলি হট পারস্যুট। তো সেই হিসাবে আমি বোকারোতে গেলাম, একটা বাড়ি বললো, বাড়িতে গিয়ে রেড করলাম আমরা প্রপারলি। বাড়িতে যে লোক ছিল ওদেরকে বের করলাম, সার্চ করে দেখলাম, কিন্তু কিছুই নেই। তো ফায়ার আর্মসগুলো তো নিশ্চয়ই যেগুলো ছিল, কিছু লোক ফেরত দেয়নি হয়তো লোভের জন্য, আবার কিছু লোক হয়তো তাদের আত্মীয়জন নেবারিং ডিস্ট্রিক্টগুলোতে ছিল, ওখানে লুকিয়ে দিয়েছে, ক্রিমিনালদের কাছে পৌঁছে। দিস ইজ হোয়াট ইট ইজ সেড। বিকজ আমি আরেকটা জিনিস স্টাডি করে দিয়েছি, অ্যাগেন মাই পার্সোনাল হাইপোথেসিস, ইন্ডিয়াতে অর্গানাইজ ক্রাইম সেই ফেজে কিন্তু স্টার্টেড পিকিং। অর্গানাইজড ক্রাইম ইনক্লুডেড কিডন্যাপিং ফর ransom, and big gangs were operating in UP and Bihar, or also Mumbai underworld. So they had different channels of procurement of arms. UP te ora Nepal border theke niye asto. So these firearms ended up with some of these organized criminal gangs. এটা মারাত্মক একটা ঘটনা। আচ্ছা, আপনি কি এখনও আপনি কনফার্ম মানে সিবিআই চার্জশিট বলছে আনন্দমার্গীদের জন্য দেওয়া হয়েছিল? দেখুন, এইটা আনফর্চুনেটলি যে মেন মাস্টার মাইন্ড ছিল আজ অব্দি ধরা পড়েনি। আপনি জানেন যাকে ড্যানিশ ন্যাশনাল কিম ডেভি বলা হয়, যার ব্যাপারে গল্প আছে যে মুম্বাইতে যখন প্লেন ল্যান্ড করলো, তো ভেরি স্মার্টলি হি গট ডাউন ফ্রম দ্য প্লেন অ্যান্ড ফুলড কাস্টমস অ্যান্ড এয়ারপোর্ট অফিসিয়াল সেইং কি আমি এটা পেট্রোল মানে ফিউল কমে গেছিলো, আমি এটা ফিউল পেমেন্ট দিতে করে। দেন হি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম মুম্বাই এয়ারপোর্ট। ইট ইজ সেড দ্যাট হি ওয়েন্ট টু গোয়া। তারপরে ওখান থেকে নেপাল। তো হি হ্যাজ নট বিন কট, হি লিভস ইন ডেনমার্ক ইভেন নাও। ওকে এক্সট্রাডিশন করার সিবিআই বিভিন্ন সময় চেষ্টা করেছে, পারেনি। The full story is not out, and it is also true যে other than that crew of that plane, the other persons who belong to Anandmarg Pracharak Sangh and who were charge sheeted, they were never arrested. They are still absconding in the eyes of law. So মানে কোর্ট তরফ থেকে এই পুরো সিবিআই চার্জশিটটা কনভিকশন হয়, প্রুভড হয়নি। এই পুরুলিয়া অ্যাজ এ ফর্মার পুলিশ অফিসার
I am fully convinced there could not have been any other use because এটা নিয়ে আরেকটা বই আমি পড়েছি a journalist Chandan Nandi he has written a book I read his book so there are a lot of theories even যেটা Kim Devi একটা theory there this was an operation by one of India's intelligence agencies this and that but I don't believe it was certainly intended for a group even within Anand Marg Pracharak Sangh what my internal study says there was a power struggle. So one group, they had organized this and they wanted to dominate the other group by showing আর্মস অনুষ্ঠান এবং হিউজ একটা মানে এই ধরনের আর্মস অনুষ্ঠান যা পুলিশ ব্যবহার করে না আমাদের দেশে তখন সেই অবস্থায় এটা নিয়ে আসা হয়েছিল। আপনি কি মনে করেন এই কেসের শেষ পর্যন্ত ফয়সলা হয়নি তার পিছনে রাজনীতি মূল কারণ? আমি মনে করি না বিকজ আমাদের মুখ্যমন্ত্রী তখন জ্যোতিবাবু ছিলেন তো এইটা সিবিআইকে এখন যখন স্টেট গভর্নমেন্ট জেনারেল কনসেন্ট উইথড্র করে নিয়েছে মনীশ গুপ্ত উনি তখন অন্য একটা রাজনৈতিক দল হয়ে রাজনীতি করেন তখন মন্ত্রীও ছিলেন উনি হোম সেক্রেটারি ছিলেন উনি সেই সময় আপনি যদি নেটে সার্চ করেন দেখবেন যে নোটিফিকেশন ছিল ওখানে সিগনেচার আছে এজ হোম সেক্রেটারি মিস্টার মনীশ গুপ্ত তো যদি রাজনীতি করার থাকতো তাহলে উনি সিবিআইকে তদন্ত দিতেন না সেটা তো বামপন্থীদের সঙ্গে আনন্দমার্গী সে সময় একটা গন্ডগোল ছিলই বা ছিল কেসও ছিল এবং আগের এক ঘটনা রয়েছে অনেক কিছু ঘটনা রয়েছে কিন্তু আপনি মনে করেন এই যে কিম ডেভিড পালিয়ে তাহলে উনি সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে তদন্ত করাতেন যদি পার্টিশন ইনভেস্টিগেশন করানোটাই থাকতো ওনার তো আমি মনে করি যে হি টুক নিউট্রাল স্ট্যান্ড সিআইডি ওয়েস্ট বেঙ্গল কিছুদিন তদন্ত করেছে আমি বলছি ন্যাশনাল লেভেলে ধরুন কিম ডেভিড পালিয়ে যাওয়া এখান থেকে পালিয়ে যাওয়া বা তারপর ধরা না পড়া বা এই যে এতজনকে ধরা বলা সিবিআই তো আলটিমেটলি করেছিল সিবিআইয়ের এই যে ধরতে না পারা এটা তো একটা ব্যর্থতা কিন্তু সিবিআই অফিসাররা তো ব্যর্থ এরকমটা ভাবার তো কোনো কারণ নেই কোনো পলিটিক্যাল প্রেশার থাকতেই পারে সেটা কি আপনি মনে করেন? সিবিআই অন্তত বাকি যারা অ্যাকিউজড ওখানে চার্জশিটেড আছে তাদের ওয়ের অ্যাবাউটসটা কিন্তু কেউ জানে না আমিও একবার ঝাড়খণ্ড অথবা বিহারে আমার কাউন্টার পার্ট আমার ব্যাচমেটগুলোকে রিকোয়েস্ট করেছি এই একজনকে অ্যাকিউজ ছিল কিন্তু দে অলসো কোন্ট ফাইন্ড আউট কিন্তু কিম ডেভি যেহেতু নোন পার্সন হিসাবে এখনও ডেনমার্ক কোপেনহেগেনে থাকে সিবিআই অনেকবার চেষ্টা করেছে এক্সট্রাডিশন থ্রু লিগাল মিনস ওখানকার কোর্টে কিন্তু সেটা পারেনি যাই হোক এটা একটা বড় ঘটনা আপনার কাছ থেকে এটা শোনা একটা অন্যরকম বিষয় এবং অনেক কিছু জানারও জায়গা রয়েছে এরপর আপনি স্টেট ছাড়লেন বাইরে গেলেন আমি মে 2000 আমি একটা সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার জন্য উইলিংনেস দিয়েছিলাম তো তখন যেহেতু আমি সিবিআই সঙ্গে ক্লোজ সেটা কি ইচ্ছাকৃতভাবেই না এখানকার রাজনৈতিক কারণে আপনার ভালো লাগছিল তখন সার্কুলেট হতো আমাদের সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার জন্য আইপিএস অফিসারদের মধ্যে একটা মেসেজ সার্কুলেট করা হতো তখন সিবিআইয়ের কিছু না সেটা তো হতোই কিন্তু আমি বলছি আপনি এখানে আর থাকতে চাইলেন না কেন সেটা কি রাজনৈতিক কোনো কারণ নাকি না স্বেচ্ছায়? দুটো কারণ একটা কারণ আমি পরিষ্কারই বলে দিচ্ছি একটা কারণ ছিল যে সিবিআই মানে ইনভেস্টিগেশন কমপ্লিট করে নিয়েছিল তো ট্রায়ালটা কমপ্লিট হলো আমি এসপি থাকাকালীন জানুয়ারি 2000 এটা ট্রায়ালটা কমপ্লিট হয়ে কনভিকশন হলো পুরুলিয়া আর্মস ড্রপ কেসের উইচ ইজ অ্যাগেন এ রেয়ার কেস বিকজ সিবিআই তদন্তগুলোতে বিরাট মানে 200 উইটনেসেস থাকে 190 উইটনেসেস থাকে ওদের ট্রায়ালটাই কমপ্লিট হতে 7 বছর 8 বছর লাগে তো তখন যিনি এসপি ছিলেন এসপি সিবিআই এসসিবি ওনাকে আমি রিকোয়েস্ট করে যে আমি যতদিন আছি যদি এটা করিয়ে দেন তো উইটনেস প্রোটেকশনগুলো আমরা এক্সটেন্ড করেছিলাম থ্রু লোকাল পুলিশ তো সিবিআই কাজকর্মে অ্যান্ড ইনভেস্টিগেশনে আমার মনে হলো আমার একটা অ্যাপটিটিউড আছে অ্যান্ড আই উইল বি এবল টু ডু আর contribute meaningfully in an organization like CBI, professionally dedicated to investigation of important cases of national importance. That was one. তখন ছিল এখনো কি আছে এইটা আমি কমেন্ট করব না বাট ইয়েস আই এম টকিং 25 ইয়ার্স আগো তারপর থেকে তো অনেক ইম্পর্টেন্ট কেসগুলোতে ওরা তদন্ত করে বাট দেয়ার আর অফেন অ্যালিগেশনস যে কিছু কিছু ওদের ইনভেস্টিগেশন নিউট্রাল নেই অথবা যতটা ভালো হওয়া উচিত ছিল হতো না হচ্ছে না এমন মানে মোর দ্যান ওয়ান ডিস্ট্রিক্ট কেন করলাম না এটা একটা কারণ এটাই হচ্ছে যে দেখুন জেলার এসপি হওয়াটা তখনও এরকম ব্যাপার ছিল যে ইউ হ্যাভ টু বি ইন গুড বুকস অফ দ্য স্টেট গভর্নমেন্ট হুস এভার আর দ্য কি পলিসি মেকার্স তো আমার খুব একটা ইচ্ছে ছিল না যে আমি মোর দ্যান বিকজ আই থট আমি একটা নিউট্রালভাবে কাজ করার পক্ষে আছি আই উইল বি ডুইং মাই ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল হোয়াট এভার কনস্টিটিউশন ল অ্যালাউস কিন্তু মোর দ্যান ওয়ান ডিস্ট্রিক্ট সেকেন্ড ডিস্ট্রিক্ট থার্ড ডিস্ট্রিক্ট যারা করেন ইট ইজ নট ডিসরেসপেক্ট টু দেম বাট আই থিঙ্ক
দে হ্যাভ টু মেক মোর কম্প্রোমাইজেস। তো আমিও সে সময় বয়স যা ছিল, আই ওয়াজ নট রেডি টু মেক মোর কম্প্রোমাইজেস, যে আমি স্টেট গভর্নমেন্ট কাছে গিয়ে আমার ইচ্ছা প্রকাশ করব যে না আমি সেন্ট্রাল ডেপুটেশনে যাব না, এখানে আমাকে অন্য একটা জেলার এসপি করে দেন। অ্যান্ড দিস ওয়াজ নট এ ভেরি ডিফিকাল্ট। তারপর গেলেন হচ্ছে সর্বোচ্চ জায়গায়, ভারতের সুরক্ষা। না আমি ওইটাই মানে সিবিআই কুড নট গো বিকজ অ্যাট দ্যাট টাইম আমাদের ব্যাচ থেকে 87 ব্যাচ থেকে দেয়ার ওয়ার 15 or 16 অফিসার্স। তো তখন যিনি ডাইরেক্টর ছিলেন সিবিআই, এখনও বেঁচে আছেন, মিস্টার R.K. রাঘবন। তো হি সাপোজিটলি রোট অন ফাইল আই উইল নট টেক এনি মোর অফিসার ফ্রম 87 ব্যাচ। তো এইভাবে আমার তখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে যারা সেন্ট্রাল ডেপুটেশনে আসবে তাদের পুরো সার্ভিস রেকর্ড ফোল্ডার আমরা বলি, ওটা সার্কুলেট হচ্ছিল। তো আইটিবিপি ডাইরেক্টর জেনারেল ছিলেন তখন পণ্ডিত গৌতম কল। তো উনি চাইছিলেন যে কিছু আইপিএস অফিসারদের কমান্ড লেভেলে নেবেন। তো আমরা 4-5 জন তখন গিয়েছিলাম ইন আইটিবিপি ইন কমান্ডেন্ট র্যাঙ্ক, ইনক্লুডিং ওয়ান অফ দ্য অফিসার্স ইজ স্টিল সার্ভিং, রাদার 2 are still serving, and they have become all India level names. One is Sanjay Arora, who is 88 batch from Tamil Nadu cadre. He was also inducted around same time, Himachal Pradesh. And Nalin Prabhat. Yes. Nalin Prabhat is DGP of JNK. আরও 3-4 জন আমরা ছিলাম, ওয়ান অফিসার ইজ নো মোর। তো আমরা 5-6 জন তখন আইটিবিপিতে গেলাম। এই আইটিবিপির অভিজ্ঞতা বলুন। আইটিবিপি তো মানে এটা তো ভারতের একমাত্র, মানে সারা পৃথিবীতে বলা হয় একমাত্র নমেনক্লেচারে পুলিশ লেখা রয়েছে, অথচ তারা সীমান্ত রক্ষার দায়িত্বে। আইটিবিপির কোথায় পোস্টিং হলো আপনার? দেখুন আইটিবিপি, আমি যখন আমাকে বলা হলো যে আইটিবিপি আপনি কমান্ডেন্ট হিসাবে মানে আপনার নাম সিলেক্ট করা হয়েছে, বিকজ আমার ফোল্ডার ছিল, তো আই হ্যাড নট গিভেন অপশন টু জয়েন আইটিবিপি। তো তখন যিনি ওই ফোর্সের ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন, তো উনি আমাকে বললেন যে তুমি চলে আসো, তোমার হিমাচল প্রদেশ তোমার একটা ব্যাটালিয়ন তোমাকে দায়িত্ব দেওয়া হবে। তো তারপরে আমি মিডল অফ মে 2000 এখান থেকে স্টেট থেকে রিলিজ নিয়ে দিল্লিতে চলে গেলাম। ওখানে প্রায় 15 দিন আমার ওরিয়েন্টেশন কোর্স করানো হলো দিল্লিতেই। তারপরে তখন যিনি ডিজি ছিলেন উনি বললেন যে না তুমি লাদাখে চলে যাও। হ্যাঁ, লাদাখ সরাসরি? তো ইনিশিয়ালি আমাকে পুরুলিয়া থেকে লাদাখ কিছু লোক আমাকে বললো যে তুমি ওখানে কেন যাবে, ওখানে তো আজ অব্দি কোনো আইপিএস অফিসার। তো আমি বললাম নো, ইফ হি হ্যাজ ডিজায়ার্ড দিস, তো আই ডিড নট গো টু হিম মেকিং এ রিকোয়েস্ট স্যার আমি ওখানে যাবো না, আমাকে হিমাচল প্রদেশ অথবা আমাকে উত্তরাখণ্ডে ব্যাটালিয়ন দিয়ে। পুরো লাদাখ চলে গেলেন? বাই এন্ড অফ মে, 29 মে, আই স্টিল রিমেম্বার, 29 মে 2000 আমি ওখানে একটা আমাদের ব্যাটালিয়ন ছিল আইটিবিপির 20th ব্যাটালিয়ন। তো দ্যাট ওয়াজ again deployed in what I call the second most difficult terrain on Indian soil. Most difficult terrain is Siachen Glacier. তার ওয়েস্টে ওই ব্যাটালিয়নটা ডিপ্লয়েড ছিল in the line of actual control with Tibet or China. তো ওই ব্যাটালিয়ন, আমার ব্যাটালিয়ন হেডকোয়ার্টার লাদাখে ছিল কিন্তু লেহতে ছিল, হ্যাঁ। বাট ইট ওয়াজ ডিপ্লয়েড ইন হোয়াট উই কল, জিওগ্রাফিতে দেখবেন একটা আকসাই চীন বলে এরিয়া আছে, যেটা উইচ চায়না হ্যাজ অকুপাইড। তখন তো কারাকরম থেকে লিপুলেক পুরোটাই তো আইটিবিপির আন্ডারে। তখন ওদের ওইটাই, কিন্তু ফার্স্ট আইপিএস অফিসার হিসেবে আপনি লাদাখে আইটিবিপিতে পোস্টেড। ইয়েস, আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, বিকজ পিপল থট কি আইপিএস অফিসার্স মানে দে ক্যানট, মানে আমাদের তো এগুলো ফিলিং থাকতেই পারে। তো আই টুক ইট এজ চ্যালেঞ্জ কি না, মানে আই উইল শো দেম দ্যাট আই ক্যান অলসো কমান্ড এ ব্যাটালিয়ন, অ্যান্ড দিস ওয়াজ প্রুভড। মানে 2-3 অকেশনসে পিপল কোয়েশ্চেন অ্যান্ড আই প্রুভড ইট, বিকজ আলটিমেটলি আমার এখনও মনে আছে একটা ওয়ার গেমিং হচ্ছিল। লেফটেন্যান্ট জেনারেল অর্জুন রে ওয়াজ দ্য কোর কমান্ডার, 14th কোর। তো একটা ওয়ার গেমিং হচ্ছিলো, এটা আমাদের টাস্ক দেওয়া হয়েছিল। তো আমি প্রিপেয়ার করে গেলাম। তো টোটাল মানে একটা চায়নার সঙ্গে যুদ্ধ হলে আমরা কীভাবে ডিফেন্ড করবো ওই এলাকাটা, এইটাই নিয়ে একটা রোল ছিল, টাস্ক ছিল। তো আই হ্যাড গন ওয়েল প্রিপেয়ার্ড, রিহার্সাল করে। তো আলটিমেটলি দেওয়ার টু আদার আর্মি অফিসার্স অলসো, মানে ওয়ান ওয়াজ ফ্রম এনডিএ, কর্নাল র্যাঙ্ক। তো তারপরে যিনি কোর কমান্ডার ছিলেন হি ওয়াজ কোয়াইট প্লিজড। তো ওনার যে অফিসারগুলো ছিল, আই থিঙ্ক হি টার্ন টু সাম ব্রিগেডিয়ার অ্যান্ড টোল্ড কি হি অ্যাজ অ্যান আইপিএস অফিসার ইফ হি ক্যান মেক দিস কাইন্ড অফ প্রেজেন্টেশন, ওয়াই ইজ ইউর নট কমান্ডেন্ট প্রিপেয়ার্ড ওয়েল এনাফ। তো এটা স্যাটিসফ্যাকশন একটা যে ওখানে গিয়ে এই কাজটা করা যায়। ইয়েস। তখন গিয়ে দেখলেন এই যে ধরুন আকসাই চীন, মানে চীনের বর্ডার ধরুন, মানে এলএসি আর কি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল,
ভারত আর চীন পার্থক্য কী দেখলেন? ইনফ্রাস্ট্রাকচারগুলো খুব লো ছিল আমাদের কিরকম? হাইট, বিকজ আপনাদের নিশ্চয়ই ফরওয়ার্ড পোস্ট ছিল? আমাদের 5টা ফরওয়ার্ড পোস্ট ছিল আমার ব্যাটালিয়ন কমান্ডে। তো 5টা ফরওয়ার্ড পোস্টে আমরা এয়ার মেনটেন্ড বলতাম, বিকজ সাপ্লাইজ ফুড অ্যান্ড আদার আর্টিকেলস ইট ইউজ টু বি এয়ার ড্রপড, বিকজ মানে কানেক্টিভিটি ছিল না। কারেক্ট। আচ্ছা, তো এই ফরওয়ার্ড পোস্টে কতজন করে থাকতো এক একটা পোস্টে? নর্মালি ওইগুলো যে ইউজুয়াল স্কেল, ওটা ওখানে আমাদের আর্মির অপারেশনাল কমান্ড ছিল, তো দে ইউজ টু ডিসাইড। তো ওটা একটু স্ট্র্যাটেজিক ইস্যু আছে, আমি এটা বলবো না অন রেকর্ড, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বিএসএফ আছে ডিপ্লয়েড ইন বাংলাদেশ বর্ডার, তো ইউজুয়ালি ওদের কোম্পানি লেভেল ডেভেলপমেন্ট থাকে, প্লাটুন লেভেল ডেভেলপমেন্ট থাকে। তো ওখানে আচ্ছা, আমাদের দেশের এই বর্ডার সিকোয়েন্সটা একটুখানি এর মধ্যে বুঝে নিই। সেটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান বর্ডার পাহারা দেয় হচ্ছে বিএসএফ, বাকিগুলো এই যে আপনি বলছেন। আমি একটা ছোটো ব্যাকগ্রাউন্ড বলে দিই। 47 আমাদের দেশ আজাদ, স্বাধীন হলো, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে আওয়ার বার্থ অফ দিস সিএপিএফস হ্যাজ বিন রিয়াক্টিভ। 62-তে চায়নার সঙ্গে যখন যুদ্ধ হলো, তো উই ক্রিয়েটেড দিস টু অর্গানাইজেশনস। ওয়ান ওয়াজ আইটিবিপি টু গার্ড দিস ইন্ডো-টিবেটান বর্ডার পুলিশ, অ্যান্ড আনাদার ওয়াজ এসএসবি। ওর রোলটা আমি ডিফাইন করছি না। 65 হওয়ার পরে আমাদের বিএসএফ জন্ম হলো। 99-তে কার্গিল হওয়ার পরে সুব্রমণ্যম কমিটি ফর্ম করা হলো, যে পুরো সিকিউরিটি অ্যাসপেক্টগুলো রিভিউ করলো, আর ওই কমিটির রেকমেন্ডেশনেই ওয়ান বর্ডার ওয়ান ফোর্স করা হলো। এসএসবি আগে যে রোলে ছিল ওই রোল থেকে আলাদা করে ওদের নেপাল অ্যান্ড ভুটান বর্ডার অ্যান্ড ফর সাম টাইম অরুণাচল, বিকজ আর্লিয়ার আমরা ফ্রেন্ডলি নেশন হিসাবে নেপাল অ্যান্ড ভুটান কোনো পাহাড় বর্ডার দিতাম না। ইউপি পুলিশের নিজস্ব ওরা একটা বানিয়ে রেখেছিল, জাস্ট লাইক আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ওখান থেকে ওরা ইন্ডো নেপাল বর্ডার গার্ড করতো, বাট নট বিহার। বাট অ্যাজ পার অরিজিনাল স্কিম অফ থিংস এটা স্টেট পুলিশেরই দায়িত্ব ছিল। আর কিছু কিছু এলাকাতে সিআরপিএফ মানে প্যাট্রোলিং দিত ফর শর্ট ডিউরেশন। যেরকম এখনও আমরা যেটা পুলিশ কমেমোরেশন ডে অবজার্ভ করি 21 অক্টোবর, দিস ওয়াজ এ সিআরপিএফ প্যাট্রোল লাদাখ, যেটা আমি বলছি। ওই চুশুলের কাছে ওরা একটা প্যাট্রোল গিয়েছিল, ওখানে চাইনিজরা ওদের সিআরপিএফের অ্যাম্বুশ করে দেয়। তো দ্যাট ইজ স্টিল তো সিআরপিএফ হ্যাড সাম রোল ইন বর্ডার গার্ডিং, বাট দেয়ার ওয়াজ নো রেগুলার ডেডিকেটেড বর্ডার পুলিশ ফোর্স। ফার্স্ট ফোর্স ওয়াজ আইটিবিপি, সেকেন্ড ওয়াজ দিস বিএসএফ, পরে এসএসবিকে রোল অ্যাসাইন করা হলো। আসাম রাইফেলস ওয়াজ অলসো দেয়ার ইন নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ বা কিছু, এখন মিয়ানমার করছে। হ্যাঁ, এখন ওদেরকে শুধু বলা হয়েছে মিয়ানমারটা দেখতে। হ্যাঁ, আর বাকি পুরো আইটিবিপি হচ্ছে চীন, অরুণাচল প্রদেশ পুরো একদম লাদাখ থেকে, এখন ওরা লাদাখ থেকে শুধু নেপাল আর ভুটানটা এসএসবি করে, আর বাংলাদেশ পাকিস্তান করছে বিএসএফ। কারেক্ট। আচ্ছা, ফাইন। এবার আপনি ওখানে গেলেন, এই সমস্ত দেখলেন, চীন দেখলেন পরিকাঠামোর দিক থেকে উন্নত। গালোয়ানে মারামারি হলো, এরকম কোনো দিন আপনাদের সময় হয়েছে? এটা ঠিক ফিজিক্যাল কনফ্লিক্ট হতো না, বাট দেয়ার ইউজ টু বি টেনশন। মানে ইন দ্য সেন্স কি প্যাংগং সো বলে মানে লেক আছে, ওই এলাকাতে অন্য একটা ব্যাটালিয়ন, নট আন্ডার মাই কমান্ড, এ সেপারেট ব্যাটালিয়ন ওয়াজ দেয়ার। তো এগুলো তো হাইলি কনফিডেন্সিয়াল, যে কিন্তু শুনতাম যে পেট্রোল অ্যান্ড আইটিবি পার্টিকুলারলি আর্মি বোটে করে পেট্রোলিং করতো, তো ওখানে চাইনিজদের সঙ্গে ওখানেও টেনশন থাকতো। আপনার কি মনে হয় ডোকলামে প্রথম ওরা ট্রাই করলো? ট্রু। তারপর গালওয়ান। চায়নার যে ফরেন পলিসি বলুন, ন্যাশনাল পলিসি বলুন, এটাকে স্লাইসিং বলা হয়, মানে একটা একটা করে কেটে ওরা নেবে। তো ডোকলাম ওয়াজ অ্যান অ্যাটেম্পট, যখন ওরা চেষ্টা করলো যে ভুটান বেসিক্যালি বর্ডার, ওখানে ওরা চেষ্টা করলো যে এলাকাটা দখল করে ওদের ইনফ্রাস্ট্রাকচার উইচ উইল ফেভার দেম ফর ডিফেন্স অর অ্যাগ্রেশন ওখানে ডেভেলপ করতো। বাট দ্য ইস্টার্ন কমান্ড অফ ইন্ডিয়ান আর্মি টুক এ স্ট্যান্ড, দে কুড নট ডু ইট। দিস ওয়াজ অ্যারাউন্ড May 17। গালওয়ান যেটা হলো June 2020। তো ওখানে আরও ওরা ফিজিক্যালি ভায়োলেন্ট ওয়েতে ইন্ডিয়ান সোলজার্সকে অ্যাটাক করলো। ওখানে আরেকটা দেখবেন, গালওয়ানেও অনেকে হয়তো এটা বুঝতে পারেনি যে ওয়াই দেয়ার ওয়াজ নো এক্সচেঞ্জ অফ ফায়ার।
তো আমি যখন ব্যাটালিয়ন কমান্ড করেছি সেই সময়ও একটা ছিল যে আমরা মানে অ্যাকচুয়ালি দের ইজ এ এলএসসি যেহেতু, হ্যাঁ না, দের ইজ এ ডিফারেন্ট পারসেপশন। চায়না বলে যে এখান অব দি বর্ডার, আমরা বলি এখান অব দি বর্ডার। বাট আমরা পেট্রোল পাঠাতাম, ওরাও পেট্রোল নিয়ে আসতো, তারপরে ওদেরকে বোঝানো হতো যে না এটা আমাদের বর্ডার, ওরাও ওদের একটা পোস্টার দেখাতো যে না এটা আমাদের বর্ডার এখান অবধি। তো আলটিমেটলি ফিজিক্যালি মারামারি হতো না। দিস থিং চেঞ্জ ইন গালওয়ান। তো ওরা দেখবেন গালওয়ানে ওই বড় বড় ব্যাট মতন নিয়ে এসেছিলো, আয়রন রড মতন, ওইটাই দিয়ে কিন্তু আমাদের মেনলি যে ব্যাটালিয়ন, এই যে ফায়ারিং এক্সচেঞ্জ হয় না কেন, কারণটা কি? দিস ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না দ্যাট লেটস নট এঙ্গেজ উইথ বুলেটস, আদারওয়াইজ ওটা ফুল স্কেল ওয়ার হয়ে যাবে। সো দিস থ্রু ডিফারেন্ট রাউন্ডস অফ নেগোসিয়েশনস, আপনি জানেন সিন্স মানে আমার তো কত রাউন্ড নেগোসিয়েশন হয়েছে জানি না, but these protocols were worked out. So I can still remember even when I was commanding battalion, this protocol was there. No engagement through bullet or artillery, which was not there with Pakistan. Western border দেখবেন জম্মু and কাশ্মীর বর্ডারে কথা হয় না এখন, ওখানেও একটা সিজ ফায়ার মতন আছে, বাট ওই কম আর কি, কথার থেকে ওখানে ফায়ারিংটা if বেশি। they fire then we also fire. If they fire artillery গোলা, আমরাও ফায়ার করি। বাট দিস ওয়াজ রেশনালাইজড উইথ চায়না। কিন্তু সেটা করতে গিয়ে আমাদের কি ক্ষতি হচ্ছে না, নাকি ওরা সত্যি আপার হ্যান্ড? কী মনে হয়? আপনি তো ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন, সব কিছু দেখেছেন, স্যাটেলাইট পিকচারে দেখা যায় ওরা ভিলেজ তৈরি করে ফেলেছে বিভিন্ন জায়গায়। এই ভিলেজগুলো কি? এগুলো ম্যাটার অফ ন্যাশনাল পলিসি। দিস ইজ ডিসাইডেড বাই ন্যাশনাল গভর্নমেন্ট যে আমরা মানে কত দূর অবধি রিয়্যাক্ট করব আর কীভাবে রিয়্যাক্ট করব। সো এখন যে বললাম ডিফারেন্ট রাউন্ডস অফ নেগোসিয়েশন করে এই অবস্থাতেই আছে যে ফুল ফ্লেজ যদি ওরাও যুদ্ধ আরম্ভ না করে তাহলে আমরাও গুলি চালিয়ে আমরা যুদ্ধ আরম্ভ করবো না। দিস ইজ টেম্পোরারি ফেজ মেবি। ঠিক। এরপরে আপনি গেলেন হচ্ছে আইটিবিপিতে, তো এই সমস্ত কাজকর্ম করলেন। এরপর গেলেন হচ্ছে আপনি সিআরপি। মাঝখানে একটা গ্যাপ ছিল, ওই আমাদের তখনকার ডিজি ছিলেন, উনি ওয়ান্টেড টু ব্রিং মি টু ডাইরেক্টর জেনারেল, কিন্তু প্রত্যেক জায়গাতে রাজনীতি হয়, তো একটা গ্রুপ লবি ছিল, তো ডাইরেক্টর জেনারেল আইটিবিপিতে আমি কাজ করতে পারলাম। সো আই ওয়াজ গিভেন অ্যান অ্যাসাইনমেন্ট ইন চণ্ডীগড়, ওয়ান অফ দ্য স্টাফ পোস্টিংস। তো 4 মাস ওখানেও কাজ করেছি। তারপর গেলেন হচ্ছে সিআরপি। ইয়েস। সিআরপিতে কোথায় পোস্টিং হলো? সিআরপিএফ আমার অপারেশনাল এরিয়া ছিল তখন, বিকজ অ্যাক্টিভ ফেজ অফ ইনসার্জেন্সি। তখন ডিআইজি হয়ে গেছেন? ডিআইজির প্রমোশন ওই অক্টোবর 2001-তে। আচ্ছা। তো ত্রিপুরাতে একটা পোস্ট ছিল ডিআইজি অপারেশনস, আগরতলা। বিভৎস অবস্থা তখন ত্রিপুরার। ইয়েস, অ্যাক্টিভ ফেজ অফ ইনসার্জেন্সি, যেটা আমি পরে স্টাডি করে দেখলাম। মে 1997 অনওয়ার্ডস ওখানকার যেগুলো অন্তত 2টো মেন রিবেল আউটফিট ছিল, ওদের কাছে অটোমেটিক ওয়েপনগুলো চলে এসছে, ওই AK-47 অ্যান্ড সিমিলার। তো দে স্টার্টেড গোয়িং ফর বিগ অ্যাম্বুশেস। 2 বিগ অ্যাম্বুশ আই ক্যান মানে আপনার মে 1987। অ্যাম্বুশ মানে হচ্ছে লুকিয়ে থেকে তারপরে অ্যাটাক করা বাহিনীর উপরে গোপনভাবে। ইয়েস। প্রথমে ওদেরকে হয়তো মানে লিওর করে নিয়ে আসা, তারপরে তো একটা সিআরপিএফের তখন একটা বড় অ্যাম্বুশ হয়েছিল, বাই 34 লোককে মেরে দিয়েছিল অ্যারাউন্ড মে 97। 34 জন? ইয়েস। অ্যান্ড সিমিলারলি বিএসএফের একটা বড় ক্যাজুয়ালিটি ওরা করেছিল, এই 32-34 জন মতনকে ত্রিপুরাতে। সো আই ওয়েন্ট অ্যাবাউট 6-7 ইয়ার্স লেটার, মে 97 অনওয়ার্ডস আমি দেখলাম যে রিবেল আউটফিটগুলো ওখানে ইনসার্জেন্সি অনেক দিন আগে থেকেই ছিল। 1980-সেও যে রিবেল আউটফিট ছিল, ওদের সঙ্গে রাজীব গভর্নমেন্ট চুক্তি কথা বললো, ত্রিপুরা ট্রাইবাল কাউন্সিল দিয়ে দিল, ওদের ইলেকশন হলো। তো দ্যাট ফেজ হ্যাড ড্রাইড আপ। বাট লেটার অন ইন 90s অ্যাগেন দিস নিউ গ্রুপস উইচ হ্যাড। এরা আর্মস ওয়েপনটা কোথা থেকে পায়? ওয়েপনগুলো যেটা আমি বুঝতে পারলাম থ্রু সাম, মানে আমরা দু একজনকে অ্যারেস্ট করলাম তাদের ইন্টারোগেশন থেকে, যে নর্থ ইস্টে যতগুলো রিবেল আউটফিট আছে তার মধ্যে ওরা নিজেদের মধ্যে একটা অ্যালায়েন্স, যেরকম পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স করে, তো ফায়ার আর্মগুলো এরা থাইল্যান্ড থেকে অথবা বার্মা থেকে, বিকজ যেগুলো ইভেন নিউজ প্রিন্ট মিডিয়াতে স্টোরি বেরিয়েছে যে কিছু কিছু মিলিটারি অফিসাররা এগুলো বিক্রি করে দিত ওদের ফায়ার আর্মসগুলো। আচ্ছা। তো ওইগুলো এনে প্রথমে এরা বাংলাদেশে নিয়ে আসতো, ধরুন কক্সেস বাজার, নট চিটগাঁও বাট সাম একটা দূরের পোর্টগুলোতে, ওখানে এসে নামালো কোনো জাহাজে করে,
তারপরে একটা জায়গাতে নিয়ে গেলো, তারপরে ওই জঙ্গল অ্যান্ড পাহাড় যে এলাকা আছে ওখান থেকে বাই হেড লোড আচ্ছা রিবেল আউটফিটের যেগুলো অর্ডিনারি মেম্বার আছে ওদেরকে পোর্টার হিসাবে ব্যবহার করা হতো, অথবা ইনিশিয়াল যারা রিক্রুট যারা প্রথমে ওই দলে সামিল হয়েছে তাদেরকে নিয়ে ওগুলো নিয়ে যেত আচ্ছা থ্রু মিজোরাম। আচ্ছা, মানে তারপরে নাগাল্যান্ড আর মিজোরামের এরা সব আনাচ্ছে, আর তারা বইছে কে? ত্রিপুরার লোকগুলো, ত্রিপুরার রেবেলসরা। ত্রিপুরা পার্টলি, ইভেন আসাম আলফা গ্রুপ ছিল, তারা হচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে মোট। ইয়েস, তার বিনিময়ে মিজোরাম তার বাই দ্যাট টাইম মিজোরাম ইনসার্জেন্সি হ্যাড ডাইড আপ। আচ্ছা আগেন রাজীব গান্ধী যে 1985 অ্যাকর্ড হয়েছিল, কিন্তু আমি যেটা দেখলাম থ্রু ইন্টিগ্রেশন রিপোর্টস, মিজোরাম টেরিটরিটা কিন্তু ফায়ার আর্মস আনার জন্য ব্যবহার করা হতো। ঠিক। তারপরে ধরুন ত্রিপুরার কোনো জায়গা থেকে আসলো, তারপরে ফায়ার আর্মগুলো ভাগাভাগি করা হতো। আচ্ছা, তখন ত্রিপুরার রেবেলসরা কিছু আর্মস পেত। এক্স্যাক্টলি ওইভাবে ওদের চুক্তি ছিল, তোমরা ম্যান পাওয়ার দেবে, তোমরা সব। এই যে আপনি যখন ডিআইজি অপারেশন সিআরপি আগরতলা ত্রিপুরা, আপনাকে যেতে হতো বিভিন্ন জায়গায়, আপনি মুভ করতেন। কারেক্ট, আমাদের তো লোকেশন ওয়াইজ ওখানে ডিপ্লয়মেন্ট ছিল, যেরকম স্টেট পুলিশ থানা থাকে, আউটপোস্ট থাকে, ইনভেস্টিগেশন সেন্টার, তো আপনাদের ক্যাম্প, পুলিশ ক্যাম্প করে দেওয়া হয়। তো আমার এখনও মনে আছে 76 লোকেশনস ছিল সিআরপিএফের। আচ্ছা, তারপরে মিজোরাম একটা ব্যাটালিয়ন ডিপ্লয়েড ছিল। মিজোরাম ওয়াজ কোয়াইট, মিজোরামে কোনো ইনসিডেন্ট ছিল না, বাট ত্রিপুরা ইনসিডেন্টসগুলো যখন এই যে অ্যাম্বুশের কথা বলছেন, অ্যাম্বুশে আপনার শিক্ষা কি? মানে আপনি কি ওখান থেকে শিখলেন? অ্যাম্বুশ তো প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করতে হতো। পুরনো আমি অক্টোবর 2001-তে জয়েন করলাম। তার আগে যে ইনসিডেন্টগুলো ঘটেছিল, সিআরপিএফের একটা ভালো জিনিস আছে, ওরা কোর্ট অফ ইনকোয়ারি বলে, মানে জাস্ট লাইক পুলিশের আমরা যেমন এফআইআর করে একটা কেস ডায়েরি তৈরি করি, ডিটেলস লেখা থাকে। হ্যাঁ, তো পুরনো যতগুলো ইম্পর্ট্যান্ট অ্যাম্বুশেস হয়েছিল সিআরপিএফের, ওইগুলো আমার ডিআইজি অফিসে অ্যাভেলেবেল ছিল। তো ওইগুলো আমি পড়ে অনেকগুলো জেনারেলাইজেশনগুলো পেয়ে গেলাম, মানে ডুজ অ্যান্ড ডোন্টস কারেক্ট তৈরি করা। কারেক্ট। তো ওইটা নিজের জন্য শিক্ষা ছিল যখন আমি যাচ্ছি, প্লাস যখন বিভিন্ন ক্যাম্পে আমি যাচ্ছি, তো ব্যাটালিয়ন কমান্ডেন্ট থেকে আরম্ভ করে ওই ক্যাম্পে যে ইনচার্জ আছে তাকেও আমাকে ব্রিফিং দিতে হবে। এই যে বলা হয় নাকি যে যখন ফোর্স যায় তখন অ্যাটাক হয় না, ফেরার সময় নাকি অ্যাটাক হয়, এটা কি ঠিক? ইয়েস, এক্সেপ্ট ফর ওয়ান মেজর ইনসিডেন্ট, মার্চ 2001 একটা বড় অ্যাম্বুশ ছিল, 14 জন সিআরপিএফের লোক অ্যাম্বুশ হয়ে গেছিলো। ওই ইনসিডেন্ট ছাড়া ইনভেরিয়েবলি ইন এভরি কেস ফেরত আসার সময় ওরা, বিকজ ফোর্স তখন একটা ক্লান্ত হয়ে যায়, লেভেল অফ অ্যালার্টনেস কমে যায়। তো আর প্লাস ফেরার সময় আনাদার ডিসঅ্যাডভান্টেজ উইচ ফোর্সেস হবে, একটু ডার্কনেস, অন্ধকার হয়ে যায়। তো আগে থেকে কেউ লুকে আছে, সে আপনার উপরে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গল, পাহাড়, টেরেইনটা খুব ভয়ঙ্কর। ইয়েস, ত্রিপুরা ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টেরেন। নিজে কোনোদিন এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? আমার একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তখন আমিও বুঝতে পারিনি, বিকজ আমি একদিন একটা কোনো সিআরপিএফের ক্যাম্প ভিজিট করছিলাম। তো ভিজিট করে ফেরার পথে, তো আমি ওইখানে থাকতে থাকতে একটা আমার প্রোটোকল তৈরি করে নিয়েছিলাম যে ফেরার সময় এক্সট্রা সতর্ক থাকতে হবে। তো আমি 3টা গাড়ির কনভয়েতে মুভ করতাম। বুলেট প্রুফ অ্যাম্বাসেডর কার দেওয়া ছিল, সামনে একটা স্কট, পিছনে একটা স্কট। তো আমার সবাইকে বলা ছিল এক্সেপ্ট ড্রাইভার, যে কোনো মানে বেন্ড অথবা কালভার্ট, পাহাড়ে তো প্রচুর রকম বেন্ড থাকে, কালভার্ট থাকে, তো ওই রকম জায়গাগুলোতে আমি নেমে যেতাম। আর তারপরে আমাদের বাকি যারা সামনে পিছনে ছিল তাদেরকেও, তো এইরকম ফোর্সটা নেমে গিয়ে পায়ে হেঁটে, আমরা হেঁটে, মানে যে ডেঞ্জার জোন যদি বলেন, সে 50 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে। তো ওইটা আমার ইনস্ট্রাকশন। মানে আপনি কি মনে করছেন বেন্ড থেকে অ্যাটাক করতে পারে? মানে এটা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এটা কমন নলেজ। অ্যান্ড এইটা মানে যারা টেরর গ্রুপ থাকে, রিবেল গ্রুপ থাকে, ওদের ওই রকম শেখানো হয়। যেরকম আমাদের পুলিশ ট্রেনিং আছে, আর্মি ট্রেনিং আছে, ওদেরও ট্রেনিং আছে। তো দে উইল হ্যাভ টু এক্সপ্লয়েট দ্য ভালনারেবিলিটিস, যেখানেই ফোর্স খুব ভালনারেবল সিচুয়েশানে আছে। তো বিভিন্ন রকম যে বেন্ড আছে, টু গেইন অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ। ঠিক। তারপরে কালভার্ট যেটা আমরা বলি, ছোট ব্রিজ, ওখানে এক্সপ্লোসিভগুলো লাগানোর আইডি ইজি হয়। তো এক্সপ্লোসিভগুলো লাগিয়ে প্রথমে দ্য ফোর্স উইচ ইজ মুভিং আইদার অন ভেহিকল অন ফুট, দে আর পুট অন সারপ্রাইজ। অ্যান্ড তারপরে একটা উঁচু জায়গাতে ওরা লুকিয়ে বসে আছে, ওখান থেকে তারপরে ফায়ারিং করবে।
So this I had understood. সেই জন্য আপনি হেঁটে পার হতেন ওই জায়গায়। This was a standard instruction. তো আমার মনে আছে ইট ওয়াজ মে 2002। তো ফেরত আসার সময় আমি এক জায়গাতে এরকম যাচ্ছি, তো দেখছি কিছু লোক জঙ্গল ফ্যাটিক পড়ে, মানে ক্যামোফ্লেজ, হ্যাঁ কিছু লোক, আমরা তো রাস্তায় হাঁটছি একটা কর্নারে, তো দেখছি কিছু লোক নিচে মানে জঙ্গল ছিল অ্যান্ড ডেফথ, আর কিছু লোক উঁচু উঁচু পাহাড়ে আছে, মানে উপর থেকে নামছে আবার নিচ থেকে যাচ্ছে, মাঝখানে রাস্তাটা, ওয়ান কলাম মেবি অ্যাবাউট 30 পিপল। হ্যাঁ, তো ওইটা ওদের ড্রেসটা এমনই ছিল, ত্রিপুরাতে আবার আসাম রাইফেলস ছিল, আচ্ছা, ওদেরও সার্টেন রেসপন্সিবিলিটি একটা জেলাতে ছিল। হ্যাঁ, তো ওরাও এইসব পেট্রোল করতো, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড ড্রেস মধ্যে মাথায় হেলমেট থাকতো আসাম রাইফেলসের। হ্যাঁ, হ্যাঁ, আসাম রাইফেলস আর্মিরই মতন ইউনিফর্ম পরে, ইনক্লুডিং ব্যাটল ফ্যাটিক যেটা আমরা বলি, বাট দে ডোন্ট ইউজ কমন হ্যাট, যেটা এখনও দেখবেন কিনতে পাওয়া যায়। ফ্যাটিক ড্রেস আপনি চাইলে আপনিও কিনে নিতে পারেন। না, এই পহেলগামের পর একটু বন্ধ হয়েছে, এখন মার্কেটে বলা হয়েছে বন্ধ রাখতে। যাই হোক, তবে ওই ঘটনাটা বলুন, ইন্টারেস্টিং। তো ড্রেস পরে যাচ্ছে কিন্তু হেলমেট নেই। হ্যাঁ, তো হার্ডলি আমি যেখানে হাঁটছি, অ্যাকচুয়ালি হ্যাঁ আরেকটা জিনিস বলি, যখন ইনিশিয়ালি আমি বিভিন্ন জায়গাতে ট্যুর করতে আরম্ভ করলাম, তো ইনিশিয়ালি আমি পার্সোনাল ওয়েপন নিয়ে যেতাম না, কিন্তু পরে আমি দেখলাম যে না, বিকজ ইউ হার্ডলি গেট এনি টাইম টু রিয়েক্ট। তো আমি একটা AK-56 ওয়েপন ক্যারি করতাম, আর বিপি জ্যাকেটও আমার গাড়িতে থাকতো। তো আমি যখন গাড়ি থেকে নামতাম AK-56 নিয়েই নামতাম। তো ওইটা নিয়ে আমি নেমেছি, তো দেখছি একটা লোক হার্ডলি 10 ফিট অন্তরে আমার দাঁড়িয়ে আছে। ও মনে হলো যে কলমটা আসছে, তারও মানে কমান্ডার। তো ওর সঙ্গে আমার চোখটা মিলেছে, কিন্তু তারপরে আমার একবার সন্দেহ হলো যে এটা তো মনে হয় কোনো রিবেল আউটফিট। ওর হাতেও আর্মস ছিল, AK-47 ছিল, কিন্তু ও মানে জেনারেলি হয় কি, আমরা মানে ইনক্লুডিং পুলিশ, আর্মি, এনিওয়ান হু ইজ ট্রেন্ড ইন ইউজ অফ ফায়ার আর্মস, আমরা কাউকে গুলি করার আগে একটা রিফ্লেক্স অ্যাকশন হয়ে যায়, আমরা ঠিক ট্রিগার যেখানে থাকে ওখানে আমাদের হাতটা চলে যায়। তো আমার সন্দেহ হওয়ার সত্ত্বেও যে আমি দেখলাম যে ও ফায়ারিং জন্য প্রস্তুত নেই, তো আমিও মানে করলাম। তারপরে আমরা চুপচাপ আমরা হেঁটে চলে গেলাম, ওরা হেঁটে চলে গেল। Later on, I was told, because we had some sources in one of the rebel outfits, they told कि आपका DIG साहब को छोड़ दिया। तो I told, আমাকে যে বলেছিল, আমি বললাম তুমি ওকে কনভে করে দে যে हम लोगों ने भी छोड़ दिया। মানে আমাদের প্রায় 12-14 জনের স্ট্রেংথ ছিল, ইনক্লুডিং মি। তো ওরা যদি ফায়ার করতো তো আমরাও ফায়ার করতাম, এটা মানে আমি কনভে করলাম। না, কিন্তু যা সিচুয়েশন ছিল আপনি তো গুড পজিশনে ছিলেন না। নো, ট্যাকটিক্যালি মানে আমাদের লস বেশি হতো, বিকজ দে ওয়ার অ্যাবাউট 30, আর কিছু লোক উপরে ছিল, যারা নিচু ছিল তাদের হয়তো আপনারা এ করতে পারতেন, 2-4-5 জনকে আমরাও মারতাম, কিন্তু দে কুড হ্যাভ এন্টায়ারলি ফিনিশড আস। ইয়েস, তার মানে ওই কথাটা খুব একটা ভুল নয়। তারপর বাড়ির থেকে কোনো চাপ এসেছিল না? এই ঘটনাগুলো তো আমি বাইরেও কাউকে বলিনি, মানে বাড়িতেও কাউকে বলেননি কোনোদিন? না, এটা ইনফ্যাক্ট ইনিশিয়ালি আই ওয়াজ নট টু শিওর। আমার মনে হয়েছিল আসাম রাইফেলস। আচ্ছা, তো আসাম রাইফেলসের ওখানে একটা সেক্টর ছিল, তো ওখানে ব্রিগেডিয়ার ছিলেন, উনি পরিচিত ছিলেন, মাঝে মাঝে মিটিং করতে যেতাম। তো আমি ওনাকে একদিন গিয়ে জিজ্ঞেস করলাম, তো বললো না, আমাদের লোক তো হেলমেট ছাড়া। তারপরে উনি আরেকটা আমাকে তথ্য দিলেন, উইচ আই স্টিল রিমেম্বার। উনি বললেন যে যখন ইনিশিয়ালি কেউ গুলি চালায় আর কাউকে ইঞ্জুরি হয়ে যায়, তো ইনিশিয়াল 16 সেকেন্ডস মানুষ রিয়েক্ট করতে পারে না, ইনস্পাইট অফ, অ্যান্ড এটা আমি নিজে চোখে দেখেছি। 16 সেকেন্ডস মানে জ্ঞান হারা হয়ে যায় মানুষ, যে কোনো জায়গায় গুলি লাগলে। আই হ্যাভ সিন ইট উইথ মাই ওন আইস। এটা আর আমার ডিটেল এখন বলবো না, বাট লাদাখে এরকম একটা ফায়ারিং রেঞ্জে হয়েছিল। আমি যেখানে হাঁটছিলাম, আমার পাশে একজন অফিসার হাঁটছিল, পিছন থেকে আরেকজন তার 9mm পিস্তল থেকে গুলি বের করে নি, তো অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়ে ওই অফিসার মানে থাইতে লেগে গেলো। আমি দেখছি ঝরঝর করে রক্ত পড়ছে, পড়ে গেলো, বুঝতে পারলাম না নেক্সট 15-16। সো দিস ইজ এ ফ্যাক্ট। তো উনি বললেন যে না, ওরা মানে যখন এইভাবেতে যদি ওরা গুলি চালাতো, তো ফর 16-17 সেকেন্ডস ইট উড নট হ্যাভ বিন পসিবল ফর ইউ টু রিয়াক্ট ইভেন। ও, তার মানে তো আপনাদের ওখানে বিরাট রিস্ক ছিল। এটা 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 আরেকটা জায়গায় আরেকজনের কাছ থেকে আমি একটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে জঙ্গলে ধরেন টেররিস্ট গ্রুপ, তারা যতটা পারদর্শী অ্যাটাকে, আমাদের ফোর্স ততটা পারদর্শী নয়। কারণ কোনো ট্রেনিং পৃথিবীতে সর্বোচ্চ শিক্ষা আপনাকে দিতে পারবে না। ট্রেনিং পিরিয়ডে আপনি দারুণ, কিন্তু জঙ্গল ওয়ারফেয়ার বা কোনো রকম এরকম ধরনের জায়গায় আপনাকে ওই যে অ্যাটেনশান দেওয়া, সেটা নাকি টেররিস্টরা এগিয়ে থাকে অল টাইম। মোস্টলি ওরা বেশি সময় জঙ্গলে থাকে,
ফলে প্লাস ওদের টাইম টু টাইম মুভমেন্ট যে হয় আইদার ফর ক্যারিং আউট এনি অ্যাম্বুশ অর ব্রিঙ্গিং ফায়ার আর্মস। তো প্র্যাকটিক্যালি সিআরপিএফ ত্রিপুরাতে থাকালীন আমরাও এই জন্য একটা ট্রেনিং ক্যাম্প আমাদের এটা আরম্ভ করে দিয়েছিলাম। আসাম রাইফেলসের একটা ছিল ট্রেনিং ফ্যাসিলিটি, এখনও আপনি এটা CIJW বলা হয়, কাউন্টার ইনসার্জেন্সি নিয়ে। তো সিআরপিএফে প্রথম একটা কোম্পানি পাঠানো হয়েছিল ট্রেনিং জন্য আমার আগে। তারপরে একজন জওয়ান মারা গেল এক্সস্টন, তো এটা নিয়ে খুব প্রবলেম হয়েছিল না। তো সাবসিকুয়েন্টলি আমি যখন গেলাম তো আমাদের একটা ক্যাম্পে আমরাও ঠিক ওই ধরনের ট্রেনিং আরম্ভ করলাম, ইনক্লুডিং উই ইউজ টু ফায়ার লাইভ বুলেটস লাস্ট যে সময় ট্রেঞ্চগুলোতে, যাতে দে গেট এ রিয়েল ফিলিং। মানে ট্রেঞ্চে আমাদের যারা ট্রেনিং করতে এসেছে, ট্রেনিং কোম্পানি আমাদের ডাইরেক্টর জেনারেল থেকে বলে দিয়েছিল যে প্রত্যেক মাসে একটা কোম্পানি 1 মাস শুধু ট্রেনিং করবে। তো উই ইউজ টু রিলিজিয়াসলি এনফোর্স ইট, ওই মানে ব্যাটল ফিলিংটা আনার জন্য। ঠিক ঠিক, ওই ফিলিংসটা না আসলে কখনো ফাইনালি অ্যাচিভমেন্টটা হয় না। হঠাৎ করে আপনি যখন পরিস্থিতির সম্মুখীন হবেন, যে বললাম আগে থেকে গুলি চলতে যখন আরম্ভ হয়ে যায়, তো মানুষ নাকি 16-17 সেকেন্ড বুঝতেই পারে না কী করবো এখন, এবং সেটা নিজে আপনি ফিল করেছেন। ঠিক। এরপর আপনি আরও কিছুদিন কাটিয়ে সিআরপি কাটিয়ে তারপর বেঙ্গলে ফিরলেন। কোন সাল? আমি ডিআইজি সিআরপিএফ চণ্ডীগড়, তারপরে 2 বছর প্রায় 2 মাস করেছি। তো সেখানেও ব্যাটালিয়নগুলো জেএনকে, মণিপুর, ইস্টার্ন ইউপি, ছত্তিশগড় ডিপ্লয়েড ছিল। ওইটা করার পরে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিউ দিল্লি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্স একটা করে নিলাম। তারপরে জুন 2006 আমি স্টেটে, আর আমরা ক্যাডার বলি, আমরা এখানে ফিরে আসলাম জুন 2006। তো বাই দ্যাট টাইম যে মে মাসের নির্বাচন ছিল সেটা গিয়েছিলেন যখন, তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন? তখন জ্যোতিবাবু। মে 2000, হ্যাঁ মে 2000। তারপরে তো নভেম্বর 2000 ওনার বদলে বুদ্ধদেববাবু সিএম, মানে মুখ্যমন্ত্রী বদলে গেল। কারেক্ট, এটা ফিরে এসে দেখলাম। হ্যাঁ, পার্টি তো 34 ইয়ার্স রুল ছিল, আপনি জানেন। তো তারপর তখন কি পোস্টিং পেলেন? প্রথম 4.5 মাস অফিসার অন কম্পালসারি ওয়েটিং। তো পুলিশ ডাইরেক্টরেটে গিয়ে আমি হাজিরা দিতাম, প্লাস আমার একটা OCW যেটাকে বলা হয়, কারেক্ট, IPS অফিসারদের কাছে এটা সবথেকে ভয়ঙ্কর একটা দিন সময়। এখন এখন অন্যভাবে OCW হয়। তখন সেন্ট্রাল ডেপুটেশন থেকে ফিরে আসলে ওই র্যাঙ্কে যদি আপনার জন্য জায়গা নেই, তো এটা আমার পক্ষেও হয়েছে, অন্য অফিসারদের পক্ষেও যারা সেন্ট্রাল ডেপুটেশন থেকে ফিরে এসেছেন, তো ওনাদেরকে OCW হিসাবে থাকতে হয়েছে। কষ্টকর তো কিছুটা, কোনো কাজ থাকে না, সেই জন্য কষ্টকর। তো আমার একটা ব্যাচমেট ওখানে পুলিশ ডাইরেক্টরেটই ছিল, তো আমি ওর অফিসে গিয়ে বসতাম, প্লাস মাঝে সাঝে ওকে বসার জায়গা কীরকম দেওয়া হয়? না, কোনো তখন সিস্টেম ছিল না, কোনো রুম নেই তখন। তো রাইটার্স বিল্ডিংস ছিল, 2nd ফ্লোর পুলিশ ডাইরেক্টরেট। তো আলাদা কোনো, মানে এই ধরনের অফিসারদের জন্য কোনো বসার জায়গাই ছিল না, মানে বসে কোনো একটা কারো কেউ না। এমনিতে সবারই অফিস চেম্বারগুলো খুব, এখন তো পুলিশ ডাইরেক্টরেট ভবানী ভবন চলে গেছে, আপনি খুবই ভালো হয়েছে সমস্ত কিছু, কারেক্ট। না এমনি OCW মানে সেখানে বসার কোনো জায়গা নেই। একজন ডিআইজি র্যাঙ্কের অফিসার, তিনি ফিরছেন, যদি কেউ কারো বন্ধু আছে তো কিছুক্ষণ গিয়ে বসলো। তো আমার একটা ব্যাচমেট ছিল তখন, যাই হোক ডিআইজি হেডকোয়ার্টার, তো ওর কাছে গিয়ে আমি বসতাম যখন থাকতাম। তারপরে 2-3টা ট্রেনিং করে নিলাম। এই সময়টা পার করলেন কীভাবে, মানে মানসিকভাবে জোরটা কীভাবে পেলেন? এটা তো খুব কষ্টকর জিনিস। মানে এখন যারা আসছেন যে কারণেই হোক, OCW হওয়া একজন অফিসার কি করে ফেরত আসবেন তার পুরনো জীবনে, তার জন্য কতটা মানসিক জোর লাগে, কীভাবে কাটাতে হয়? দেখুন, এটা তো প্রথমে তো খারাপ লাগে, বিকজ সাডেনলি ইউ আর আউট অফ ওয়ার্ক। আমি তো 11 মাস 9 মাস প্লাস একটা ডিপ্লোমা কোর্স করে নিলাম। তো তখন তো পোস্টিং আমার ডিআইজি সিআরপি চণ্ডীগড়ই ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ওই কোর্সটা অপশন দিয়েছিলাম বলে ওখানে গেলাম। তো ওইটা একটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাজ পুলিশ অফিসার আই হ্যাভ রিটার্ন, মাই র্যাঙ্ক ওয়াজ গিভেন, ডিআইজিপি র্যাঙ্ক দেওয়া হয়েছিল, কিন্তু নো সিগনিফিকেন্ট ওয়ার্ক, কাজ নেই, কোনো বসার জায়গা পর্যন্ত নেই। না, কাজ আমি নিজে থেকে 2-একটা নিয়ে নিতাম। আমার একটা ব্যাচমেট ছিল, ওকে। যাই হোক, কিন্তু মানে আলটিমেটলি আপনার এই সময়টা পার করার জন্য কি করা প্রয়োজন, যে কোনো পুলিশ অফিসার যদি তার জীবনে এরকম আসে? একটা তো আমার ট্রেনিং কোর্সগুলো 2টো আসলো। তো তখন যিনি এডিজি অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি ট্রেনিংয়ে যাবে। তো আমি 2টো ট্রেনিং করে নিলাম NP হায়দ্রাবাদ। একটা ছিল অন ন্যাশনাল সিকিউরিটি, আরেকটা ছিল অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। হায়দ্রাবাদেই আবার ইউ আর লাকি এনাফ, আপনি এই সুযোগটা পেলেন। সবাই তো আমাকে জিজ্ঞাসাও করা হলো, আমাকে জিজ্ঞাসাও করা, সবাই তো সেই সুযোগ পায়ও না, কারেক্ট। ফলে সেই সময় তারপরে আমার মনে আছে সেপ্টেম্বর 2006 একটা কোনো বিধানসভার উপনির্বাচন ছিল।
নর্থ চব্বিশ পরগনা, আমি ভুলে যাচ্ছি কোন অ্যাসেম্বলি। তো পুলিশ ডাইরেক্টরেটে একটা ইলেকশন সেল করা হতো, তো আমি বললাম যে আমি তো বসে আছি, আমাকে ইনচার্জ করে দিন। তখন যিনি আইজি অথবা এডিজি লন্ডার ছিলেন, ওনার একটা রিলেক্টেন্স ছিল, কিন্তু আমার কিছু জায়গাতে পরিচিতি ছিল, তো আমি ওনাকে বলে, তো আই অলসো আন্ডারস্টুড পুলিশ ডাইরেক্টরেট লেভেলে ইলেকশন রিলেটেড কীভাবে প্ল্যানিং করা হয়। বিকজ 2006 ইলেকশন কিছুদিন আগেই হয়েছিল, তো যেখানে আপনি জানেন বিপুল পরিমাণে সিএপিএফ নিয়োগ করা হয়েছিল। তো পুলিশ ডাইরেক্টরেট খুব সুন্দরভাবে কাজ করেছিল, তো ওইগুলো ফরম্যাট অলরেডি ছিল। তো সেন্ট্রাল ডেপুটেশন থেকে ফিরে আসার পরে আমার যে একটা গ্যাপ হয়ে গেছিলো, বিকজ মাঝখানে দুটো নির্বাচন হয়ে গেলো পশ্চিমবাংলার। 2001 আমি এসপি পুরুলিয়া হিসাবে অক্টোবর 99 পার্লামেন্টারি ইলেকশন করেছি। অবশ্য জয়েন করার 35-40 দিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনটাও করিয়েছি পুরুলিয়াতে 98। তো আমার একটা অভিজ্ঞতা ছিলেও, আর বলতে পারেন একটা অ্যাপটিটিউড ছিল। তো আমি দেখলাম যে স্টেট লেভেলেও তো ওই কাজটাও আমি অ্যাজ ইলেকশন সেল ইনচার্জ। প্রথমে যখন পঞ্চায়েত নির্বাচন দেখেছেন, পরবর্তীকালে এসে যখন পঞ্চায়েত নির্বাচন, কী পার্থক্য দেখলেন? ভায়োলেন্স দেখুন, প্রথমটা দেখেছি মালদাতে, অ্যাডিশনাল এসপি ছিলাম, কিন্তু এন্টায়ার পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ড্রাফটেড বাই মি। মালদাও একটা খুব কমপ্লিকেটেড জায়গা, লেভেলও আচ্ছা, তখন কিন্তু কাউন্টিং হতো বুথে বুথে, ঠিক। ওটা দ্যাট ইউজ টু বি মেজর সোর্স অফ টেনশন। ইভেন পুরুলিয়াতে যখন নির্বাচন করিয়েছি, তো কাউন্টিং আগামী 2 দিন চলছে, তারপরে বিভিন্ন মানে রিপোর্ট আসছে যে খুব টেন্স সিচুয়েশান। 2003 নির্বাচন পঞ্চায়েত আমি দেখিনি। 2008 আমি রেঞ্জ ডিআইজি জলপাইগুড়ি ছিলাম, তখনও দেখেছি। আর 2013 আমি এডিজি অ্যাডমিন হয়ে গেছিলাম, তো লজিস্টিক্স পোর্শনটা আমি দেখেছি পুলিশ ডাইরেক্টরেট লেভেলে। 2018 আমি মে মাসে ইলেকশন হলো, এডিজি রেলওয়েজ ছিলাম, তো 23টা আমি দেখিনি। তো লেভেল অফ ভায়োলেন্স মানে যেটা অন রেকর্ড অ্যান্ড অফ রেকর্ড বোথ, নাম্বার অফ ডেথস ইন ক্ল্যাশেস অ্যান্ড অল দ্যাট, এগুলো বেড়েছে, ক্রমশ বেড়েছে। এই যে ফিরে এলেন স্টেটে, আইপিএসের মধ্যেও নাকি প্রচুর লবি আছে, বহু লোক পক্ষে বিপক্ষে থাকে, আপনি সঠিক জায়গায় না পড়লে নাকি আপনার প্রমোশনটা ঠিক হবে না, আপনার পোস্টিং ঠিক হবে না, এটা ঠিক? দেখুন, লবি প্রত্যেক যুগেই ছিল। আর একটা তথ্য বলে দিই, আইপিএস অফিসারের সবথেকে বেশি সংখ্যা থাকে, ক্যাডার স্ট্রেংথ সবথেকে বেশি থাকে উত্তরপ্রদেশে। এখন ওয়েস্ট বেঙ্গল মাঝখানে 3rd পজিশনে থাকতো, তারপরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় কম্বাইন্ড ছিল, 2 নম্বরে ওরা থাকতো, 3। বাট মাঝখানে ওয়েস্ট বেঙ্গল ছিল 2 নম্বরে, এখন 3 নম্বর হয়ে গেছে। AGMUT মানে জেএনকে কাডারকে এজি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে ওর আন্ডারে মার্জ করে দেওয়ার পরে 3 নম্বর। এখানে আইপিএস অফিসারদের সংখ্যা সবসময় বড় সংখ্যায় থাকে। বর্তমানে 347 হচ্ছে স্যাংশন স্ট্রেন্থ, নিয়ারলি 300 অ্যাকচুয়াল স্ট্রেন্থ। তার মধ্যে 12-13 জন অফিসার সেন্ট্রাল ডেপুটেশন আছে অ্যান্ড স্টেট ডেপুটেশন। তো স্টেট বর্তমান পরিস্থিতিতে বলছি, স্টেট গভর্নমেন্টে হাতে মিনিমাম 250 থেকে 290 থেকে 200-300 মতন অফিসার থাকে। তো এত বড় সংখ্যায় যে কোনো সংস্থাতেই লোক থাকলে গ্রুপ থাকবেই, লবি থাকবেই। সেটা কি আগের আমলে কেমন ছিল? বাম আমলে, আপনি যখন জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ছিলেন? লবিগুলো তখনও ছিল। ইন্ডিভিজুয়াল কিছু আইপিএস অফিসাররা বলবো যে নেতা হিসাবে কাজ করতেন, কিছুটা ফলোয়ার থাকতো। আপনি যদি ফলোয়ারও না হতে পারেন তাহলে হ্যাঁ, ইয়েস, আপনার মানে খুব গুরুত্বপূর্ণ, আমি ভালো মন্দ ডেফিনিশন দিচ্ছি না, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি পৌঁছাতে পারবেন না। আপনি কোনো লবি, কোনো গ্রুপের সদস্য থাকলে ওরা বললো যে না, ও খুব ভালো অফিসার, ও খুব ভালো অফিসার। আপনি যদি কোনো লবির সদস্য নেই, বলো ওকে দিয়ে কোনো কাজ হয় না। লড়াইটা মানে নিজেদের মধ্যেই প্রথম শুরু হতো। আচ্ছা, এরকম ঘটনা এরকম ঘটনা শুনেছি নাকি যেখানে বাঙালি এবং অবাঙালি আইপিএসদের মধ্যে এই গণ্ডগোলটা আছে? দেখুন, এইটা আগেও ছিল, হয়তো এখনও একটু কমে গেছে, ছিল। আরেকটা লবি যদি আপনি জিজ্ঞেস করছেন, আরেকটা গ্রুপিজম থাকে। আপনি জানেন আইপিএসে দুভাবে নিয়োগ করা হয়, এটা ডাইরেক্টলি রিক্রুট, আর আমরা বলি এটা একটা এসপিএস। আর মানে হচ্ছে রেগুলার রিক্রুট, আর এসপিএস মানে স্টেট পুলিশ সার্ভিস, রাইট। সেখান থেকে প্রমোশন হয় আইপিএস। তো এই লবিগুলো এভাবে মানে ভাগ করলে মানে নট অনলি বাঙালি অবাঙালি, আর এসপিএস, এই ভাগটা আগেও ছিল, এখনও হয়তো আছে। মামলাও তো হয়েছিল একটা সময়, সিনিয়রিটি নিয়ে হয়। মানে আপনি কোন মামলার কথা বলছেন আমি জানি না। মানে এসপিএসরা মামলা করেছিল আরআরদের
এগেনস্টে কিছু প্রমোশন নিয়ে? আমি ঠিক মনে করতে পারছি না যে কোন ইস্যুতে আপনি বলছেন, বাট এটা বোন অফ কন্টেনশন থাকে যে পার্সেন্টেজ কত, বিকজ একটা ফিক্সড পার্সেন্টেজ করা আছে। 33% এসপিএস অফিসার থাকবে, 66 1/3 মতন আর। তো এইটা আগে সিনিয়রিটি রুলস ছিল না। অগস্ট 1988-এ একটা সিনিয়রিটি রুলস করে দেওয়া হলো। লেফট ফ্রন্ট আমলে যেটা হতো, মানে 88-89 যেটা হতো, প্রথমে ক্যাডার পোস্টগুলো এসপিএস অফিসারদের করে পোস্ট করে দেওয়া হতো। তারপরে বলা হতো যে যেহেতু আর অফিসার এখন অ্যাভেলেবেল নেই, তারপরে সিনিয়রিটি ব্যাক ডেট থেকে দিয়ে দেওয়া হতো, কিন্তু রুলস ছিল না। অগস্ট 1988-এ এইটা রুলস করে ওখানে একটা মানে স্টেট গভর্নমেন্টের এই একটা ডিসক্রিপশন বলুন অথবা যে নিজে থেকে করতো, এগুলো বন্ধ করা হলো। Another thing which I can remember while I was in service, around 2010 to 2013 আমাদের মিস্টার নপরজিৎ মুখার্জি ডিজিপি ছিলেন। তো উনি একটা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু অফিসারদের সংখ্যা কম আছে, তো এসপিএস অফিসারদের জন্য একটা নির্দিষ্ট নাম্বার অফ ইয়ার্স অফ সার্ভিস কমপ্লিট করতে হবে। দেন একটা ইলাবোরেট প্রসেস আছে, সিলেকশন কমিটি বলা হয়, সিলেক্ট লিস্ট তৈরি করা হয়, তার মধ্যে ইউপিএসসি থেকে একটা মেম্বার আসে। তো ওই সমস্ত এলিজিবল অফিসারদের সার্ভিস রেকর্ড এক্সামিন করে সিলেক্ট লিস্ট তৈরি করা হয়। তো উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অফিসে যেহেতু ক্যাডারের স্ট্রেংথ অ্যাভেবিলিটি কম আছে, তো অনেকগুলো এসপিএস অফিসার উইদিন 8 years of service, or by the time they had completed 8 years of service, IPS nominate করে দেওয়া in large numbers. That is why আপনি দেখবেন 2006 ব্যাচ যেটা আইপিএস আছে, ওখানে এখনও 26 জন ডিআইজি আছে, বিকজ তখন তো ডিআইজি হয়ে গেল, তারপরে যে আপওয়ার্ড মোবিলিটি ওদের হচ্ছে না। তো এইটা নিয়ে মানে আমি যা শুনেছি 2007 2008 ব্যাচেস যারা ছিলেন আইপিএস, তাদের মধ্যে একটা অসন্তোষ হয়েছিল। এটা কি ইফ ইউ আর টকিং অ্যাবাউট দোজ থিংস, কিন্তু মামলা হয়েছিল বলে আমার জানা নেই। মামলা হয়তো করার কথা ভেবেছিল, বিকজ এভরিথিং ওয়াজ ডান উইদিন ফ্রেমওয়ার্ক অফ রুলস। আইপিএস এসপিএস থেকে আইপিএস করারও একটা ফ্রেমওয়ার্ক। পুলিশের চাকরি করেছেন এত বছর, রাজনৈতিক চাপ কতটা পেয়েছেন? ইট ডিপেন্ডস। মানে আপনি তো সেন্ট্রাল ক্যাডারেও চাকরি করেছেন, স্টেট ক্যাডারেও চাকরি করেছেন, তো রাজনৈতিক চাপ কতটা পেয়েছেন? স্টেট পুলিশে তো ন্যাচারালি একটু বেশি থাকে, ইভেন সেন্ট্রাল ডেপুটেশনে থাকাকালীন দু একটা এক্সপিরিয়েন্স আছে। এইটা তাহলে বলে দিই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, নাম নেব না, ইউ ক্যান গেস। ফেব্রুয়ারি 2003-তে নির্বাচন হলো। ইট ওয়াজ আ টাইট কন্টেস্ট, স্টিল দে ওয়ান অ্যান্ড হি ওয়াজ অ্যাগেন দ্য চিফ মিনিস্টার। তো সিআরপিএফের একটা ক্যাম্পের কাছে একটা সেই যে মানে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দলের একটা পলিটিক্যাল লোকাল লেভেল লিডার মারা গেলেন। তো উনি তারপরে হি কনভেড, হি ডিডন্ট স্পিক টু মি ডাইরেক্টলি, তখন যে ডিজিপি ছিলেন ত্রিপুরায়, ওই বললেন তুমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করো। তো আমি ওনাকে বোঝালাম যে এটা তো স্টেট পুলিশ নেই, দিস ইজ সিএপিএফ, আমাদের এখানে একটা মোরেলও দেখতে হয়, নট ইমিডিয়েটলি, মানে ওর তো রেসপন্সিবিলিটি নেই, ঠিক আছে একটা 5 কিলোমিটার মধ্যে, তাহলে তো যতগুলো আমি যে একবার আপনাকে বলছিলাম ত্রিপুরাতে আমি আই হ্যাভ স্পেন্ড 1.5 years, আই হ্যাভ সিন 45 ডেড বডিজ অ্যান্ড 13 অ্যাম্বুশেস। সিআরপিএফ থেকে মাত্র একজন, কিন্তু আদার ফোর্সেস অ্যাম্বুশড হয়েছে, মারা গেছে। যেরকম একবার সিআইএসএফের একটা অ্যাম্বুশ হলো, 5 জন মারা গেল। তো আমার একটা ব্যাচমেট তখন ডিআইজি ছিল, জেএনকে কাটা। তো উই কেম ডাউন অ্যান্ড হি ওয়াজ চার্জিং মি কি তোমার ক্যাম্প সিআরপিএফ ক্যাম্পের কাছেই লোক মারা গেল কী করে। আই টোল্ড হিম কি তোমারও সিআইএসএফকে সেন্ট্রাল গভর্নমেন্টে বন্দুক দিয়েছে, ওরা গুলি করে মারেনি কেন। সিমিলারলি এখন সিআরপিএফ ক্যাম্প আছে বলে 5 কিলোমিটার কোনো লোক মারা যাবে না, আর মারা গেলে ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হবে। আই ডিডন্ট অ্যাগ্রি। তো যিনি ডিজিপি ছিলেন উনি নানাভাবে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করলাম, বাট আই স্টুড মাই গ্রাউন্ড। ওনাকে এটাও বোঝালাম আমি ডিআইজি অপারেশনস, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, তার ডিআইজি আলাদা, উনি এলাহাবাদে বসেন। এটার আমি উনি ফোনে কথা বললাম। তো আই থিঙ্ক দ্য চিফ মিনিস্টার স্পোক টু দ্য দেন ডিজি অফ সিআরপিএফ অ্যান্ড দে ডিসাইড কি ইন্সপেক্টরকে সাসপেন্ড করতে হবে। তখন আমি যে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিআইজি ছিলেন তাকে আমি ফোন করে বলে দিলাম, আমি একটা মেসেজ দিয়ে রিপোর্ট পাঠালাম যে এই ঘটনাগুলো হয়েছে। তো হি ইস্যুড সাসপেনশন অর্ডার অ্যান্ড ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড। কিন্তু আমি নিজের থেকে স্টেট পুলিশের একটা অফিসের মতন, যেরকম
কিছু এখানে কোনো হলেই মানে বড় কিছু গণ্ডগোল হয়ে গেলে আমরা বলি যে থানার ওসিকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটাকে তো আপনি this I একদম didn't মনে agree. করেন এটা ঠিক নয়? সব সময় যে দোষী থাকে ফোর্স এমনটাও নয়, ফোর্সের না মানে মোরাল ফোর্স যেভাবে কাজ করে তার একটা আলাদা কায়দা আছে, স্টেট পুলিশ যেভাবে কাজ করে তার একটা আলাদা কায়দা আছে। ভেরি রিসেন্ট কয়েকটা বিতর্ক হচ্ছে, পুলিশকে বলা হচ্ছে যে রুলিং পার্টির হয়ে কাজ করে, বা একজন নেতা পুলিশ অফিসারকে গালাগালি দিচ্ছেন ফোন করে। কি মনে করেন আপনি? দেখুন এই অ্যালিগেশন তো প্রথম থেকেই ছিল, কলোনিয়াল পুলিশ আমরা বলি, এখনও স্ট্রাকচার ওটাই থেকে গেছে। পুলিশ অ্যাক্ট 1861-এই আমরা এখনও কাজ করে যাচ্ছি। তো রুলিং পার্টি, রুলিং এস্টাবলিশমেন্ট, এখন কে কত দূর অবধি ব্যবহার অপব্যবহার করছে সে ইট ডিফার্স। আর যেটা কোনো রুলিং পার্টি লিডার কোনো পুলিশ অফিসারকে গালাগাল দিচ্ছে, তো এটা ঠিক না। ওই যে এলাকার আপনি বললেন, আমি ওই এলাকাতে এসডিপিও ছিলেন ঠিক অগস্ট 90 to 91। তখন একটা স্থানীয় এমএলএ ছিলেন, নানুর বলে পুলিশ স্টেশন আছে। তো সোয়িং সিজন, যখন ধান কাটার সময়, বিকজ অফ দেয়ার ফলোয়ার্স হু আর ফ্রম রুলিং পার্টি, তাদের হয়ে উনি লোকাল থানার ওসিকে নানা রকমভাবে হুমকি দিতেন, গালাগাল। তো আমার কাছে একবার ওসি কমপ্লেন করলো। তো আমি বললাম যে ঠিক আছে, এবার আমি ওর সঙ্গে কথা বলবো। দেন আই পিকড আপ দ্য ফোন, একটু পার্টি অফিস ছিল বোধহয়, তো ওনাকে ফোন করে জেনে নিলাম যে উনি কথা বলছেন। তারপরে ওনাকে আমি বললাম যে নেক্সট টাইম যদি আমি শুনি তা আমি একা আসবো আর আপনাকে অ্যারেস্ট করে থানার ওই লকআপে ঢুকাবো। তো প্র্যাকটিক্যালি যে এমএলএর কথা বলছি, ওনার বিরুদ্ধে একটা কেস হয়েছিল, পরে উনি কনভিক্টেড হলেন, ওনার এমএলএশিপও গেল। তো এইরকম ঘটনাগুলো আছে, বাট ইন্ডিভিজুয়াল অফিসার কীভাবে হ্যান্ডেল করবে, ট্যাকেল করবে, ইট ডিপেন্ডস অন দেম। পুলিশ কি সৎ অ্যান্ড থাকতে পারে? ওভারঅল ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেম। এটা এই জন্যই প্রশ্ন আসলাম, ইকোসিস্টেম, পুলিশ কি সৎ থাকতে পারে? না, এখানে সৎ থাকা, আপনি যদি ধরুন সামবডি ইজ ডিসঅনেস্ট, তো ডাজ ইট গিভ ইউ রাইট টু অ্যাবিউজ হিজ ওয়াইফ, হিজ ডটার, হিজ মাদার? না, যে ঘটনাটা আপনি বলছেন বোধহয়, না, সেটা আমি অন্য প্রশ্ন বলছি। আমি বলছি পুলিশ কি সৎ থাকতে পারে, যা ইকোসিস্টেম আছে, যা সিস্টেম আমাদের এখানে চালু আছে? সাবঅর্ডিনেট র্যাঙ্কসে আমার মনে হয় দিস ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ যে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস কম্পোনেন্ট আছে ওখানে থেকে সৎ থাকাটা মুশকিল আছে ওদের পক্ষে। যত টাকাই দেওয়া হোক, সৎ অসৎ সে তো অসৎ, যে সে তো অসৎ করবেই। দিস ইজ ইন ইন্ডিয়ান কনটেক্সট, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমি স্টাডি করি, রিসেন্টলি আমি যেতেও পেরেছি। তো পুলিশ ইজ পসিবলি, কারাপশন নেই কোথাও, এটা আপনি আমেরিকাতে বলতে পারবেন না, ইংল্যান্ডে বোধহয় একটু কম থাকতে পারে। বাট ইন্ডিয়ান কনটেক্সটে আরেকটা অ্যাডিশন, মানে রাইট ফ্রম ব্রিটিশ টাইমস, দিস ইজ ওয়ান অফ দ্য লজিক্স গিভেন। সাবঅর্ডিনেট র্যাঙ্কের বেতন অ্যালাউন্সেস একটু কম থাকে বলে they start becoming dishonest as they progress in number of years of service. But to tackle this, এটা একটা হোলিস্টিক ডিবেট করে স্টেপগুলো নেওয়া উচিত। বেতনও বাড়াতে হবে, ওয়ার্কিং কন্ডিশনও বাড়াতে হবে। কলোনিয়াল সিস্টেমে আপনি এখনও কাজ করাচ্ছেন, 24 আওয়ার্স আপনাদের ডিউটি আছে। ইউ আর লায়াবল টু সার্ভ দ্য, আপনি একবার পুলিশের চাকরি নিয়ে নিলেন, তারপরে ইউ আর লায়াবল টু সার্ভ। সেরকম হাউসিং নেই এখন, যদি আপনার ফ্যামিলি হয়ে যায়, বাচ্চাদের এডুকেশন ঠিক মতন করাতে পারবেন না। তারপরে পুলিশের চাকরিতে একটা ফ্রিকুয়েন্ট ট্রান্সফারও একটা ব্যাপার আছে। তো এইগুলো টেকেন টুগেদার, আই থিঙ্ক দ্যাট অলসো প্রম্পটস দ্য সাবঅর্ডিনেট র্যাঙ্কস টু গো ফর কারাপশন। আইজিসিআইডি যখন ছিলেন সেই সময় তো রাজ্যের পরিবর্তন 2011, কি মনে হলো? কতটা ভয়ঙ্কর ছিল, কতটা সমস্যার ছিল? দেখুন আইজিসিআইডি, আমি 6 জুন, এখনও ডেটগুলো মনে থাকে, আমি ইতিহাসের ছাত্র, তো 6 জুন 2011 জয়েন করলাম। তার আগে আইজি ট্রাফিক ছিলাম, IG2 হিসাবে জয়েন করলাম। পরে IG1 পোস্টটা ভ্যাকেন্ট হয়ে গেল, তো IG1 IG2 দু পদটায় দায়িত্ব দেখেছি। আর শেষের দিকে ডিআইজি সিআইডিও ছিলাম, অনেকে জানে না। আফটার অনুজ শর্মা আই থিঙ্ক লেফট অন প্রমোশন, তারপরে জয়রামান ছিল ডিআইজি সিআইডি অপারেশনস, মিস্টার থাম্বি ওয়াজ দ্য ডিজি ক্রাইম, উনি তাকে দায়িত্ব দিয়েছিলেন। শেষে আই থিঙ্ক ফেল্ট এক্সস্টেড, তো আমাকে বলা হলো যে তুমি অ্যাডিশনাল চার্জ। বলা হ্যাঁ ঠিক আছে। তো আই ওয়াজ অলসো ডিআইজি সিআইডি অফ দ্য স্টেট। তারপরে আমার পর থেকে বিনীত গোয়েল চার্জ নিল অ্যাজ ডিআইজি সিআইডি। তো ওই পিরিয়ডে যতগুলো ইম্পর্ট্যান্ট কেস ছিল তার ইনভেস্টিগেশন সঙ্গে ডাইরেক্টলি যুক্ত না, বিকজ মেনলি অন ফিল্ড জার্মানি লিড নিয়েছে। সে বলুন আপনার ওই আনন্দপুর পিএসের কেস,
তারপরে আরেকটা অপারেশন সূর্যোদয় কেস, 3-4টা ইম্পর্টেন্ট কেস যেগুলো ছিল জার্মান কিন্তু একটা কেস ইনভেস্টিগেশনে বিভিন্ন দিক থাকে। আসামিগুলোকে মানে হেডকোয়ার্টারে এনে জিজ্ঞাসাবাদ করা অথবা লাইন অফ ইনভেস্টিগেশন ঠিক করা, আইনি দিক থেকে যাতে ওগুলো ঠিকঠাক থাকে সেগুলো মানে ল পোর্শনগুলো ঠিক মতন দেখে যাতে কেসটা কোর্টে দাঁড়ায়, চার্জশিট হলে কেসটা ট্রায়াল হয়। সেই সময় এই যে ঘটনাগুলো ঘটছে, সরকার বদলাচ্ছে, সরকার বদলে গেল, তাতে কি কোনো অন্যরকম কোনো কিছু হয়েছিল? দেখুন, আমি ডাইরেক্টলি ডিল করতাম না যে লেভেল থেকে। আমাদের যিনি ডিজি ক্রাইম বোধহয় ওনার পদ ছিল, তো উনি ডিল করতেন গভর্নমেন্ট লেভেল থেকে। আমাদের কাজ ছিল উনি যা বলতেন সে অনুযায়ী। তো আমার যতটা মনে হতো, আমার সাজেশনসগুলো অথবা লিগাল পয়েন্ট থেকে আমার যদি মনে হতো যে এখানে আমরা ঠিক যাচ্ছি না, তো আমি দু একবার ওনাকেও নিয়ে গেছি। উইদাউট টেকিং নেম আই ক্যান টেল ইউ যে একজন এমএলএর বাড়িতে রেড হবে, তো রেড টিম বেরিয়ে যাচ্ছিলো। তো আমি বললাম, স্যার একটা প্রিভেনশন অফ কারাপশন একটা প্রভিশন আছে, একটা এসপি র্যাঙ্ক অফিসারকে অথরাইজেশন দিতে হবে। তো উনি অ্যাগ্রি করলেন। তারপরে আমাদের একজন সিআইডিকে দিয়ে, যেরকম সার্চ ওয়ারেন্ট আমরা বলি ওই ম্যাজিস্ট্রেট দেয়, কিন্তু এখানে তো এটা লিগাল একটা রিকোয়ারমেন্ট ছিল। তো সেই কারাপশন অ্যাক্টে কোনো একজন এসপি লেভেলের অফিসারকে দিয়ে অথরাইজেশন দেওয়া হলো। তারপরে সার্চ করা হলো, সিজারগুলো করে আনা হলো। এটা কি পশ্চিম মেদিনীপুরের কোনো এমএলএর বাড়িতে? ইয়েস। আচ্ছা, তো এগুলো ধরাও তো পড়েছিল সেই সময়, সমস্ত কিছু অনেক কিছু ধরা পড়েছিল। আচ্ছা, সেই তো সময় সেই মানে আমি জাস্ট একটু অ্যাড করে দিই, অনেকগুলো গুরুত্বপূর্ণ 10 মাসই ছিলাম। তারপরে এপ্রিল 2012 আমাকে আইজি রেলওয়েজ ট্রান্সফার করে দেওয়া হয়। তো সেই সময়ে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাইবো। একটা, আমাকে বলা হলো যে ওই প্রায় 170 জন মারা গেছিল মদ খেয়ে সংগ্রামপুর উস্তি সংগ্রামপুর এসব। তো ওই কেসের তো ওই কেসটা মানে যে ইনভেস্টিগেশন যারা করছিল, তো আমাকে বলা হলো ওর নেতৃত্ব দিতে। তো প্র্যাকটিক্যালি একবার হাইকোর্টে ওই ব্যাপারটা উঠেছিল, তো আমাকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হলো। স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হলো। তারপরে ওই কেসটা আমরা টাইমলি চার্জশিট করলাম। অ্যান্ড ইফ আই এম নট রং, আপনি তথ্য দেখে নেবেন, ইন দ্য লাস্ট 14 ইয়ার্স সিআইডি ওয়েস্ট বেঙ্গল যতগুলো তদন্ত করেছে গুরুত্বপূর্ণ কেসগুলোতে, ওই একমাত্র কেস আছে যেখানে কনভিকশন হয়েছে। ঠিক, অন্য যতগুলো কেস আছে আমার মনে হয় দে আর ডিফারেন্ট স্টেজেস। সাবজুডিস আছে, কোথাও ট্রায়াল কোর্টে আছে। কেন হয় না এই কেসগুলো? আই এম নট আনসারেবল। মানে যারা দেখুন, ইনভেস্টিগেশন জোগাড় মানে বিভিন্ন দিক আছে। ইউ মে বি গুড ইন ডিটেকশন, কিন্তু ওটা ঠিক মতন সাজিয়ে এভিডেন্স হিসাবে কোর্টকে কনভিন্স আপনি যদি না করতে পারেন, তাহলে কোর্ট তো মানে প্রথমে তো ট্রায়ালটাই খুব প্রলংড হয়। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এমনই আছে যে 2 বছর অথবা মানে রিজনেবল টাইমের মধ্যে ট্রায়ালই শেষ হয় না। তো তার জন্য তো যে প্রসিকিউশন উইং আছে সেও দায়ী। অনেকবার ওই প্রিজাইডিং কোর্টের ম্যাজিস্ট্রেট জাজ ওনার ট্রান্সফার হয়ে যায়। বারবার কোর্টের কাছে পুলিশ গিয়ে গালাগালি খাচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনে। তার অন্যতম কারণ কি ব্যর্থতা পুলিশের, নাকি রাজনৈতিক চাপ, নাকি অন্য কোনো? না, দুটোই কারণ থাকতে পারে। একটা ধরুন এই যে প্রফেশনালিজম যদি কম থাকে, আপনাকে কেস ডায়েরি, তো যেটা আপনার এই প্রোগ্রামেরই নাম, কেস ডায়েরি ভালোভাবে লিখতে হবে। ইফ ইউ মেক সিলি মিস্টেক্স অর ইফ ইউ মেক থিংস হুইচ আর নট প্রেসক্রাইবড বাই ল, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য জাজ or the presiding magistrate to pull up police. তো এইটা যেখানে হচ্ছে সেখানে তো কিছু বলার নেই। আর রাজনীতিটা যদি ধরুন মানে যেটা এভিডেন্সে নেই, কিন্তু আমি জোর করে কেস ডায়েরিতে ঢোকাচ্ছেন, তাহলে তো রাজনীতির জন্য ওটা হচ্ছে। কেস ডায়েরিতে প্রতি সপ্তাহে আপনারা দেখছেন এমন কিছু ঘটনা যা এর আগে কোথাও বলা হয়নি। আইপিএস অফিসাররা আসছেন, পুলিশের অন্যান্য র্যাঙ্কের অফিসাররা আসছেন, এরপরে হয়তো আরও অনেকে আসবেন। এমন কথা, এমন তথ্য যা আগে কোথাও শোনেননি বা দেখেননি বা জানেননি, বা কোনো ঘটনা যা জানেন তার বাইরের অংশ, সেগুলোই আমরা তুলে ধরছি কেস ডায়েরিতে।